আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার ঘটনার আগে আমরা প্রচার করেছি। ওনার নাম আহমেদ। উনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। ওনার দেশের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায়। উনি নোয়াখালীর SA কলেজ থেকে ডিগ্রিতে লেখাপড়া করেছেন। ওই ডিগ্রিতে লেখাপড়াকালীন ওনার ক্লাসমেট থেকে একটি ঘটনা উনি সংগ্রহ করেছিলেন বা অনেক আগে শুনেছিলেন আর কি। তো ওই ক্লাসমেটের সাথে এখন ওনার সম্পর্ক খুব ভালো আছে। তো ওই যে ক্লাসমেট উনি আবার ওনার দাদার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছিলেন। ওনার ওই ক্লাসমেটের নাম হচ্ছে আসিফ, আর আসিফের দাদার নাম হচ্ছে হিরণ মাঝি। উনি অনেক বয়স্ক হয়ে গেছেন আর কি, এই হিরণ মাঝি দাদু। তো হিরণ মাঝি দাদুর একজন বন্ধু ছিল, তার নাম হচ্ছে হোরা মাঝি। আর এই হোরা মাঝির সাথেই ঘটে যাওয়া বা হোরা মাঝির পরিবার বা আশেপাশে একটা প্রেক্ষাপট সৃষ্টি হয় ওই ঘটনাটি ঘটার জন্য। তো সেই ঘটনাটি আপনাদের সামনে এখন উপস্থাপন করব। ঘটনাটির সময়কাল 1940 বা এর আশেপাশে। তখন এই যে হিরণ মাঝি দাদু এবং হোরা মাঝি ওনারা কিন্তু তরুণ বয়স্ক। তো ঘটনাটি ঘটেছিল এই নোয়াখালী জেলার হাতিয়ার চরঈশ্বরের বাংলা বাজার নামক একটা জায়গা রয়েছে। এই হোরা মাঝি, হিরণ মাঝি এনারা কি করতেন, ওইখানেই শুধু ওনারা না, আরো অনেক মাঝি যারা ছিলেন তারা ওখানেই মাছ ধরে বিক্রি করতেন আর কি। আর এই হিরণ মাঝি এবং হোরা মাঝির বাড়ি চরঈশ্বরের বাংলা বাজার থেকে আধা কিলোমিটারের ভেতরে আর কি। তো এই হিরণ মাঝি আর হোরা মাঝি ছোটবেলা থেকে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ছোটবেলায় মাঝে মাঝে একসাথে ওনারা নৌকাও চালাতেন। ছোটবেলা থেকে দুজনেই একসাথে বড় হয়েছেন। তো এই যে হিরণ মাঝির বাবা যিনি, মানে এই যে আসিফের দাদার বাবা, উনি আবার সাগরে মাছ ধরতেন। আর হোরা মাঝির বাবা, ওনার নাম ছিল হচ্ছে কালীন, মানে কালীন চাচা আমরা বলি ঘটনাতে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো হোরা মাঝির বাবা কালীন চাচা, উনি সাগরে মাছ ধরতেন না, কিন্তু উনি চরের আশেপাশে নদী এলাকা যতটুকু আছে আর কি, এইটুকু মাছ ধরতেন আর কি। তো এই হোরা মাঝির বাবা কালীন চাচা উনি মাছ ধরার পাশাপাশি বিভিন্ন কবিরাজিও করতেন, টুকটাক তন্ত্রমন্ত্র সাধনাও করতেন আর কি। রাতে মাছ ধরে হাতিয়ার চরঈশ্বরের বাংলা বাজারে মাছ বিক্রি করতেন, আর দিনের বেলা সুযোগ মতো কবিরাজি করতেন। উনি খুবই পরোপকারী একজন মানুষ ছিলেন। কখনো কারো বিপদ দেখলে, কোনো মানুষকে যদি না পাওয়া যায়, এই কালীন চাচা সবার আগে এগিয়ে যাবেন। উনি মানুষকে মানে কখনোই ক্ষতি করেছেন এরকম কোনো নজির পাওয়া যায় না, এবং নিজের প্রয়োজন তো কাউকে ক্ষতি করেন নাই, বরং কোনো মানুষ যদি ওনার কাছে আসতো অন্য কাউকে ক্ষতি করার জন্য, উনি সেটাতে রাজিও হতেন না। খুবই ভালো একজন মানুষ ছিলেন উনি। আর এই যে হিরণ মাঝি দাদু, উনিও নৌকা চালাতেন, যেহেতু ওনার বাবা আবার সাগরে মাছ ধরতেন, কিন্তু এই হিরণ মাঝি সাগরের দিকে যেতে চেতেন না, ওনার একটু ভয় লাগতো আর কি। উনিও চরের আশেপাশে মাছ ধরতেন। এই কারণে এই হিরণ মাঝি এবং হোরা মাঝি মাঝে মাঝে এই হোরা মাঝির বাবা মানে কালীন চাচার সাথে মাছ ধরতে যেতেন। তো এই কালীন চাচা হোরা মাঝিকে টুকটাক তন্ত্রমন্ত্র শেখাত। এখন কথা হলো, এই কালীন চাচা কিভাবে উনি এই তন্ত্রমন্ত্র জানলেন? মূলত ওনার কোনো মানুষ গুরু ছিল না, মানে কোনো মানুষের কাছ থেকে তন্ত্রমন্ত্র শিখেছেন বিষয়টা এরকম নয়। উনি শিখেছিলেন জিনেদের কাছ থেকে। উনি যখন সাগরে মাছ ধরতেন বা চরের আশেপাশে মাছ ধরতে যেতেন কখনো কখনো, তখন ওই জিনেরা আসতো। জিনেরা এসে বলতে, এই হোরা, এই কালীন আমাকে মাছ দে। আমরা এই টাইপের ঘটনা কিন্তু দেখেছি যে কোনো পিশাচ এসে বলেছে যে মাছ দে, তখন এটা নিয়ে অনেক ধস্তাধস্তি তাদের সাথে, এরকম অনেক ঘটনা তো আমরা শুনেছি। কিন্তু এইখানে ব্যাপারটা হতো কি, ওই পিশাচ এসে যখন এই কালীন চাচার কাছে মাছ চাইতো, কালীন চাচা মাছ দিতেন এবং বলতেন যে এই নে মাছ দিলাম, আমার কিন্তু কোনো ক্ষতি করিস না, আমাকে আমার মতো কাজ করতে দে, আমি গরিব মানুষ, মাছ টাছ ধরে খাই, তোদের যদি কখনো মাছ লাগে আমার কাছ থেকে এসে নিয়ে যাস, যদি আমার ধরা থাকে আমি তোকে দিব, আবার আমার নৌকা খালি করে দিতে পারবো না, কারণ আমার তো চলতে হয়। তো ওইভাবে মাঝে মাঝে ওনার সাথে পিশাচরা দেখা করত, একজন দুজন এরকম আসতো, এসে তার কাছ থেকে মাছ চাইতো। ওরা আবার একটা দুটো মাছ নিয়ে চলে যেত, মানে সব মাছ যে খেয়ে ফেলবে বিষয়টা এরকম না। আর কালীন চাচাকে ভয়ও দেখাতো না। তো এভাবে কি হতো যে মাঝে মাঝে ওরা আসতো, আর কালীন চাচাও কি করতো, ওদেরকে মাছ দিত। এইভাবে ওই পিশাচদের সাথে তার একটা সুসম্পর্ক সৃষ্টি হয়ে গিয়েছিল। পিশাচটা তার ক্ষতি করতো না, উনিও তাদেরকে মাছ দিত। আর কালীন চাচা মাঝে মাঝে
মানুষদের উপকারের জন্য কিছু কিছু সমস্যা ওই পিশাচদের কাছে বলতো যে আমার তো ওরকম একজন লোক আসছিল আমার কাছে, এরকম একটা সমস্যা নিয়ে আসলে কি করা যায় আর একটু পরামর্শ দে। তখন পিশাচরা কি করতো, কোনো পরামর্শ দিত বা ক্ষেত্র বিশেষ ওই পিশাচরা ওই সমস্যার সমাধানের চেষ্টা করতো। এমনটা না যে পিশাচদেরকে বাধ্য করতো, কারণ যেহেতু কালীন চাচা ওদেরকে মাছ দিত, এই কারণে পিশাচটা নিজের থেকে যদি মন চাইতো ওই সমস্যাটা সমাধান করতো আর কি, যদি তারা পারতো। এভাবে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তো এর মধ্যে আবার কি হয়েছে, এই কালীন চাচা ওই সমুদ্রে মাছ ধরতে ধরতে হঠাৎ করে একটা পিতল বা এরকম ধাতব কোনো একটা জিনিস দিয়ে তৈরি একটা কলস পেয়েছিল। সেই কলসের মুখটা খুব শক্ত করে বন্ধ ছিল। তো ওই দিন উনি একাই ছিলেন নৌকাতে। সাগর তখনও শুরু হয়নি, একদম গভীর সাগরে তো যেত না। উনি ছোট একটা ওই সাম্পান টাইপের একটা জিনিস নিয়ে খুব বেশি দূরে যেত না, মানে সাগরের শুরু হয়েছে বা এরকম আর কি, এমন একটা জায়গায় থাকতো যাতে করে উনি নিজে নিজে চলে আসতে পারতো। ছোট জাল ছিল। তো উনি ওইটা দিয়ে মাছ ধরছেন। ওই সময় এখন ওই কলসটা পেয়েছেন, কলসের মুখটা খুব শক্ত করে বন্ধ ছিল। উনি চিন্তা করেছেন যে ভিতরে গুপ্তধন জাতীয় কিছু একটা হবে আর কি। তখন ওই মুখটা উনি অনেক কষ্ট করে খুলেছেন। খোলার পর ভেতর থেকে ধোয়ার মতো 3টা জিনিস বের হয়ে 3টা অবয়ব সৃষ্টি হয়েছে। এর মধ্যে নাকি 2টা ছিল হিন প্রজাতির জিন, আর একটা ছিল ইফরিত প্রজাতির জিন। এগুলো ছিল কি ওইটার মধ্যে বন্দী ছিল। এগুলো যখন বের হয়ে, তখন তো রাতের বেলা, নিজেদের আকার ধারণ করেছে, তখন তো এই কালীন চাচা ভয় পেয়েছেন উনি, আর ওরাও মুক্তি পেয়ে তো খুব খুশি। এখন ওই 3টা জিন চিন্তা করেছে যে এই যে আমাদেরকে যে মুক্তি দিল, এটা কি আবার কোনো তান্ত্রিক কবিরাজ কিনা, আবার আমাদেরকে বাধ্য করে কোনো কাজ করায় কিনা। এই চিন্তা করে ওরা মানে ভাবছে যে এই বেটাকে কি মেরে ফেলবো নাকি। এর মধ্যে কি হয়েছে, ওই যে পিশাচ যে জিনগুলো যারা ওর এই কালীন চাচার কাছ থেকে মাছ খেত, এরা আবার ওইদিকে এসেছে। আসার পরে তখন ওই পিশাচরা ওই 3টা জিন, যে 2টা হিন প্রজাতির জিন আর হচ্ছে একটা ইফরিত জিন, তাদেরকে বলেছে যে ওস্তাদ এই কালীনকে কোনো ক্ষতি করেন না, এ ভালো লোক, আমাদেরকে মাছ দেয় কিন্তু বিনিময়ে কখনো আমাদেরকে কোনো কাজ করতে বাধ্য করে না। এমনি মাঝে মাঝে বলে কোনো একটা মানুষের উপকারের জন্য, যদিও আমরা মানুষের উপকার করি না, কিন্তু তারপরেও ও যেহেতু আমাদের মাছ টাছ দেয়, এই জন্য কখনো কখনো মনে চাইলে কোনো কাজ করে দিই। তো ভালো মানুষ, আপনাদের কোনো সমস্যা করবে না, ও কোনো তন্ত্রমন্ত্র দিয়ে আবার আপনাদেরকে বন্দি করবে না, কোনো সমস্যা নেই, ওর কোনো ক্ষতি করেন না। তখন এই জিনদের সুপারিশ পেয়ে মূলত ওই 3টা জিন খুশি হয়। তখন ওই 3টা জিনের মধ্যে শক্তিশালী যে ইফরিত সম্প্রদায়ের যে জিনটা ছিল, সে ওই কালীন চাচাকে একটা মাদুলির মতো কিছু একটা জিনিস দিয়েছিল। বলেছিল যদি কখনো প্রয়োজন হয় শুধু তখন আমাকে স্মরণ করবা, চেষ্টা করব তোমার উপকার করার জন্য। এরপরেও এই সমুদ্রে মাছ ধরতে গিয়ে ওই জিনদের সাথে, মানে ওই যে 3টা জিন বা আশেপাশে সবসময় যে দেখা সাক্ষাৎ হতো, এভাবেই মূলত ওনার সাথে এই জিনদের সখ্যতা সৃষ্টি হয়। আর ওই যে পিশাচ, যেই জিনেরা, তারপরে হিট এবং ইফরিদ, ওরাই মাঝে মাঝে কিছু কিছু তন্ত্রমন্ত্র ওনাদেরকে মানে কালীন চাচাকে শিখিয়েছিলেন। ওইটা দিয়েই উনি বিভিন্নভাবে মানুষের উপকার করতেন, কখনো ক্ষতি করতেন না। আর এই কালীন চাচা হোরা মাঝিকে, মানে কালীন চাচা তার ছেলে হোরা মাঝিকে বলেছিলেন যে তার মৃত্যুর পর এই যে যেই মাদুলির মতো যে জিনিসটা, যেটা ওই পিশাচ জিনেরা তাকে দিয়েছিল, তো উনি বলেছিলেন যে এই জিনিসটা আমার মৃত্যুর পর তুমি তোমার কাছে রাখবা, কখনো ওদেরকে দিয়ে জোর করে কাজ করাবা না, যদি না ওরা নিজের ইচ্ছায় কাজ না করে, আর মানুষের শুধু উপকার করবা, কখনো ক্ষতি করবা না। এইভাবে আস্তে আস্তে হোরা মাঝিকে উনি টুকিটাকি জিনিস শিক্ষা দিতেন, এই কারণে যে আসলে সমুদ্রে মাছ ধরতে যেতেন, কখন নৌকা ডুবি হয়, কখন কি সমস্যা হয়, এই বিষয়গুলো আসলে বলা যায় না। সবাই যে স্বাভাবিকভাবে মৃত্যু হবে এমনটা তো ভাবা ঠিক না, যে কোনো বয়সে যে কোনো ভাবে মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য উনি এই হোরা মাঝিকে অল্প অল্প করে তন্ত্রমন্ত্র শেখাতে থাকেন। তো এভাবেই চলছিল, মানে বিষয়টা এইভাবে স্বাভাবিকভাবেই যাচ্ছিল। উনিও মাছ ধরছেন, পিশাচদেরকে মাছ দেন, হোরা মাঝিকেও কিছু শেখাচ্ছেন, তারপরে এই ভাবে মাছ টাছ ধরছিলেন আর কি। তো এখন কি হয়েছে যে ওই গ্রামে একজন মাতুব্বর ছিল আর কি। এই মাতুব্বরের বেশ কিছু নৌকা ছিল। উনি কি করতেন, মাঝিদেরকে জাল এবং নৌকা ভাড়া দিতেন। সারা রাত মাছ ধরে যত মাছ পাওয়া যেত এর 3 ভাগের 2 ভাগ নিত হচ্ছে ওই মাতুব্বর, আর 1 ভাগ পেত হচ্ছে ওই মাছিরা বা জেলেরা। ওনারা ওইটা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এই যে মাতুব্বর, এই মাতুব্বর সে কি করেছিল, জোর জবরদস্তি করে এই কালীন চাচা, মানে এই যে হোরা মাছির পরিবারের বেশ কিছু জমি জবরদখল করে রেখেছিলেন।
এইটা নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়। এখন কালীন চাচা উনি তো গরিব মানুষ, আর ওনার পিশাচ বন্ধু বান্ধব থাকলেও কখনো তাদেরকে দিয়ে ব্যক্তিগত কাজে উনি লাগাতেন না তাদেরকে। তো উনি বারবার মাতব্বরকে বলতেন যে তিনি যেন তার দখলকৃত জমিটা ছেড়ে দেন, কিন্তু মাতব্বর এগুলো আসলে কোনো ভ্রুক্ষেপ করতো না, সোজা কথা আর কি। তো এখন এই যে সমস্যা, এই সমস্যা আস্তে আস্তে প্রকট হতে থাকে। কালীন চাচাও চেষ্টা করছিলেন মাতব্বরকে ফোর্স করে, মানুষদেরকে দিয়ে, আরো যে গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে বলে জমিটা যেন উদ্ধার করা যায়। তো যখন গণ্যমান্য ব্যক্তিদেরকে দিয়ে মাতব্বরকে ফোর্স করানো হলো, মানে চাপ দেওয়া হলো, তখন মাতব্বর বিষয়টা ভালোভাবে নেন নাই। এই মাতব্বরের কিছু চেলা ছিল, এই চেলাগুলো দিয়ে রাতের বেলা এই কালীন চাচার বাড়িতে আক্রমণ করায় এই মাতব্বর। আর ওনারও তো বয়স হয়ে গিয়েছিল কালীন চাচা, উনি বাসা থেকে তখন রেগুলার মাছ ধরতে বের হতেন না। তো যেই রাত্রে আক্রমণ করে ওই চেলারা, ওই রাত্রে উনি বাড়িতে ছিলেন, ওই চেলাগুলাও ওই চেলাগুলাও ওই চিন্তা ভাবনা করে গিয়েছিলেন যে আজকে তো আছে সে বাড়িতে। ওরা কি করেছে, গিয়েই বাড়ির চারদিকে আগুন ধরিয়ে দিয়েছে, আর বিভিন্ন তেল জাতীয় কিছু জিনিস যেগুলো আসলে খুব দাহ্য পদার্থ আর কি, এগুলো ছড়িয়ে দিয়েছিল, যার ফলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ওই রাত্রে আবার কি হয়েছে, এই যে হিরণ মাঝি আর হচ্ছে এই হোরা মাঝি, এই দুইজন আবার একত্রে মাছ ধরতে বেরিয়েছিলেন। ওই দিন দুইজন একটা নৌকা নিয়ে বেরিয়েছিলেন। এখন এই কারণে এই হোরা মাঝি উনি ওই রাত্রে বাসায় ছিলেন না। যখন সকালবেলা বাসায় আসেন তখন আসলে সব শেষ হয়ে গেছে, বাড়ি পুড়ে ছাই। কালীন চাচা, তার স্ত্রী মানে হোরা মাঝির মা, বাবা, আরো যে কয়েকজন পরিবারের সদস্য ছিল প্রত্যেকেই আগুনে পুড়ে একদম নির্মম ভাবে নিহত হন। এদিকে হোরা মাঝি পরিবারের প্রত্যেকটা সদস্যকে হারিয়ে পাগলের মতো হয়ে যান, কান্নাকাটি বিলাপ। আসলে এই সান্ত্বনাটা কিভাবে দেবেন? হিরণ মাঝি তার বন্ধু কি সান্ত্বনা দিবেন তাকে? এই সান্ত্বনা দেওয়ার ভাষা তো আসলে নেই। এদিকে এই হোরা মাঝি বুঝতে পারেন যে এই কাজটা কে করেছে, কিন্তু তারা তো দুর্বল, ওই মাতব্বরের সাথে তো পেরে উঠবে না। সামাজিকভাবে ওই মাতব্বর অনেক শক্তিশালী ছিল, তার সাথে কোনোভাবে পেরে ওঠা সম্ভব নয়। ওই পোড়া বাড়ির ভেতর থেকে সেই মাদুলিটা উদ্ধার করেছিলেন, কারণ ওই মাদুলিটা মূলত ওই কালীন চাচার কোমরের সাথেই বাঁধা ছিল। যেহেতু আগুন ধরে গিয়েছিল, উনি ছটফট করেছিলেন, আগুন শরীরে যখন তার ধরে গিয়েছে এদিক ওদিক ছুটেছিলেন ঘরের মধ্যে, এই জন্য ওটা তো ওনার বডির সাথে ছিল না, বাড়ির অন্য জায়গায় ছিটকে পড়ে গিয়েছিল ঘরের মধ্যে আর কি। ওটা অনেক কষ্ট খুঁজে বের করেন, এবং ওইটা পাওয়ার পর তার বাবা তাকে যতটুকু তন্ত্রমন্ত্র বিদ্যা শিখিয়েছিলেন সেটা দিয়ে প্রতিশোধ নেয়ার চিন্তা করেন। আসলে তার প্রতিশোধের যেই স্পৃহাটা জেগে উঠেছিল এটা অমূলক নয়, এটা সত্য, কিন্তু উনি যে পদ্ধতিটা অবলম্বন করেছিলেন এটা মোটেও ঠিক নয়। তো যেটা হতো সেটা হলো, হোরা মাঝির পরিবারের সদস্য তো কেউ নেই, হোরা মাঝি খাবে কোথায়? তখন এই হিরণ মাঝি, এই হিরণ দাদু যিনি, ওনার বাড়িতে হোরা মাঝি দিনের বেলা আসতো, খাওয়া দাওয়া করতো, কিন্তু রাতের বেলা কখনোই আর হিরণ মাঝি বা হিরণ দাদুর সাথে মাছ ধরতে এই হোরা মাঝি বের হতো না। রাতের বেলা সাথে কোথায় থাকতো, কোথায় যেত, এটা কাউকে বলতো না। মাঝে মাঝে হিরণ মাঝি দাদু জিজ্ঞেস করতেন, কিরে হোরা, তুই আমাদের বাড়িতে চলে আয়, একসাথে মাছ ধরতে যাব। তোর মা বাবা মারা গেছে, আমার মা বাবাই তোর মা বাবা, তুই আমাদের বাড়িতে থাকবি। কিন্তু তারপরেও হোরা মাঝির চোখে মুখে প্রতিশোধের নেশা তখন চেপে বসেছিল। হোরা মাঝি এর মধ্যে কি করেছে, ওই যে মাদুলিটা দিয়ে ওই হিন এবং ইফরিত যে তিনটা, মানে একটা জিন ছিল এবং হিন যে দুটা জিন ছিল এবং অন্যান্য পিশাচ যেগুলো ছিল তাদেরকে সে তলব করে। তলব করার পর তাদেরকে তার প্রতিশোধের ইচ্ছাটা জানায়। এরপর থেকেই মূলত ঘটনাটা ভয়ানকভাবে শুরু হয়। রাত হলেই এই চর ঈশ্বর যেন হয়ে উঠত ভয়ঙ্কর এক জগৎ। চারদিকে ঘোর অন্ধকার তো এমনিতেই থাকতো, আকাশ বাতাস যেন বিষাক্ত হয়ে উঠত। কোথাও কোনো ঝড় টন নাই, কিন্তু এই চর ঈশ্বরের উপর মনে হচ্ছে যে কালো মেঘ থাকতো রাতের বেলা। দিনটা ছিল শুক্রবার, যখন হোরা মাঝির ওই প্রতিশোধের পালা শুরু হয়। ওই শুক্রবার রাতেই সবাই দেখতে পায় ওই মাতব্বরের বাড়ির আশেপাশে বড় বড় দানব ঘোরাফেরা করছে এবং আগুনের ফুলকে এদিক ওদিক ছোটাছুটি করছে। শনিবার রাতেই ওই গ্রামেরই যারা মাতব্বরের সাথে চলতো, মানে এইসব চেলাফেলা ছিল,
ওদের 7 জন ডায়রিয়া আক্রান্ত হয় এবং ওই দিনেই মারা যায়। মানে ওদেরকে যে ভালো কোনো ট্রিটমেন্ট দেবে এই সুযোগটা পায় না। তাছাড়া চর এলাকা, ওখানে তো আসলে ট্রিটমেন্টের সুযোগ ছিল না। আর এই যে আগুনে পুড়িয়ে যে মেরে ফেলেছে, এটা এমন ভাবে সাজিয়েছিল, বিশেষ করে ওই যে হোরা মাঝির পরিবারকে, মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট। কেউ যে মেরেছে এর কোনো প্রমাণ ছিল না। কিসের থানা পুলিশ করবে, কোনো সুযোগ নাই, কোনো প্রমাণ নাই। আর দুর্গম চর এলাকা ওই সময় ছিল, বুঝতেই পারছেন, সেই 1940 সালের আশেপাশের সময়, ব্রিটিশ পিরিয়ড। তখন তো পুলিশের কাছে যাওয়া, কেস কাবারি করা, এগুলো তো অত্যন্ত দুরূহ ব্যাপার ছিল। আর তাছাড়া প্রমাণই নাই কে মেরেছে, তো করবেটা কি? বাধ্য হয়েই এই হোরা মাঝি এই ভয়ানক সিদ্ধান্ত নিয়েছিল আর কি। তো ওই যে যেই চেলাগুলো, এর চেলাগুলোর মধ্যে 7 জন তো শনিবারের দিন মারা গেল ডায়রিয়া হয়ে। এর 3 দিনের ভিতরে টোটাল এলাকার 17 জন মানুষ মারা যায়। কেউ ঘাড় মটকে ছিল, মানে কারো ঘাড় মটকে ছিল, কেউ ডায়রিয়ায়, আবার কেউ রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছিল, ওই উঠোনেই মরে পড়েছিল। তো এইভাবে 17টা মানুষ মারা গিয়েছিল। 17টা মানুষের ছিল ওই মাতব্বরের চেলা। তো তখন তো এলাকা সবাই বুঝে যায় যেটা আর কিছু না, এটা হচ্ছে এই মাতব্বরের পাপের ফসল। কারণ গ্রামের মানুষ বুঝতে পেরেছিলেন যে আসলে ঘটনাটা কি হয়েছিল, কিন্তু তারা তো মুখ খুলে কিছু বলতে পারতো না। তো যাই হোক, হোরা মাঝির প্রতিশোধের একটা অংশ শেষ হলো তার চেলাগুলোকে মেরে। এর ভিতরে কিন্তু প্রতিদিন হোরা মাঝিকে তার ভিটাতে দিনের বেলা কান্না করতে দেখা যেত, খুবই বিলাপ করে কান্না করত, কিন্তু রাতের বেলা তাকে দেখা যেত না। এর ভিতরে ওই মাতব্বর যখন দেখতে পায় তার সব চেলাগুলো মরে গেছে, সে তখন হোরা মাঝিকে মারার জন্য উদ্যত হয়। কিন্তু ওই মাতব্বর রাতের বেলা হোরা মাঝিকে খুঁজে পেত না, শুধু ওই দিনের বেলাতেই হোরা মাঝিকে তার ভিটার কাছে দেখা যায়। তখন দিনের বেলা এতগুলো লোক দিয়ে যে হোরা মাঝিকে মারবে, এটাও তো একটা সমস্যার ব্যাপার ছিল। রাতের বেলা মারতে সুবিধা, তাতে প্রমাণ থাকে না। আর ওর যে চেলাগুলো ছিল, 17টা চেলা তো মারাই গেছে, নতুন করে তার আশেপাশে কোনো চেলা আসতে চাইতো না, ভয় যে ওই মাতব্বরের যেই চেলা হবে সেই মরবে। এই জন্য মাতব্বরও বেশ একাকী হয়ে গিয়েছিল আর কি। এর মধ্যে মাতব্বরের বাড়িতে একটা সমস্যা দেখা দিল। রাতের বেলা মাতব্বরের বাড়ির আশেপাশে অনেক বড় বড় শ্যাডো আকৃতির, মানে ছায়ার মতো কি যেন ঘোরে, এবং এগুলো নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলে। আর এই ফিসফিস কথা মাতব্বর সহ মাতব্বরের ফুল ফ্যামিলি এই কথাগুলো শুনতো। তারা বুঝতে পারতো তাদের বাড়ির চারদিকে কি যেন ঘোরাফেরা করছে এবং ফিসফিস করে কথা বলছে। রাতের বেলা এই মাতব্বরের বাড়ির আশেপাশে মানুষের চলাচল বন্ধ হয়ে যায়, কেউ ভয় আসে না, এমনকি দিনের বেলা তো আসতে চায় না। চিন্তা করে মাতব্বরের বাড়িতে যাব, না জানি কোন বিপদে এসে পড়ি, কার ডায়রিয়া হয়, কে কিভাবে মারা যায়। মানে সকলের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় যে মাতব্বরের বাড়ির আশেপাশে যাওয়া যায়। অনেকটা মাতব্বরে এক ঘরে হয়ে যায় আর কি। মানুষজন তাদেরকে মানে তাদের ফ্যামিলির সাথে বা তার ফ্যামিলির সাথে কথা বলতে ভয় পেত। তো রাতের বেলা হলেই তো মাতব্বরের বাড়িতে এই সমস্যার সৃষ্টি হতো। এর মধ্যে কি হয়, একদিন এই মাতব্বর হোরা মাঝিকে বাজারের ভিতরে দেখতে পায়। দেখতে পেয়ে তো হোরা মাঝিকে খুব ধমক দিতে থাকে, গালিগালাজ করতে থাকে, বলতে থাকে যে আমি তোকে দেখে নিব, তোর বাবার এবং তোর মা সহ তোর ফ্যামিলির যে পরিণতি হয়েছে তোরও সে একই পরিণতি হবে। এইটা হোরা মাঝিকে হুমকি দেয়। লোকজনের তো আসলে বুঝতে আগেও বাকি ছিল না, আর এই হুমকি দেওয়ার পর লোকজনের বুঝতে বাকি থাকে না যে হোরা মাঝির বাড়িতে কে আগুন লাগিয়েছিল। তবে মানুষজন দেখে যে এই হুমকি দেওয়ার পর হোরা মাঝি উল্টো অট্ট হাসি দিচ্ছে, মানে এই হুমকিতে তার কোনো ভ্রুক্ষেপ নাই, এবং অট্ট হাসি দিয়ে এক দৌড়ে বাজারের মধ্যে মিলিয়ে যায়। আর ওই মাতব্বর সে যে দৌড়ে ধরতে যাবে সে সুযোগ পায় নাই। হোরা মাঝি কোথায় যে মিলিয়ে গেল মানুষের ভিড়ের মধ্যে, আর হোরা মাঝিকে আর দেখতে পাই নাই। তো দিনটা ছিল মঙ্গলবার, যতটুকু তথ্য পাওয়া যায়। রাতের বেলা নাকি ওই চরেশ্বরে ভীষণ ঝড় ওঠে, আর হোরা মাঝির বাড়ির যেটা ছিল যে ভিটা, ওই দিক থেকে করুণ কান্নার আওয়াজ শুনতে পায় মানুষজন ওই ঝড়ের মধ্যেই। আর ওই মাতব্বরের বাড়ির ওদিক থেকে চিৎকার চেঁচামেচি, কিন্তু কোনো মানুষ ঘর থেকে বের হয় না। বেশ অনেকক্ষণ এভাবে ঝড় বয়ে যায়। সকালবেলা দিনের আলো ফোটার পর লোকজন বের হয়েছে, সবাই মাতব্বরের বাড়ির দিকে যায়। সেখানে গিয়ে দেখতে পায় ভয়ানক দৃশ্য। মাতব্বরের বাড়িতে যারা সদস্য ছিল, ছেলে মেয়ে আরো যে মহিলা সদস্যরা ছিল, প্রত্যেকে মরে পড়ে আছে। তাদের বডিতে অন্য কোনো আঁচড় এরকম ছিল না, কিন্তু তারা কিছু দেখে ভয় পেয়েছে। চেহারা দেখে এরকমটা মনে হচ্ছিল। কিন্তু ওই যে মাতব্বর, তার কি হলো? উঠোনের বিভিন্ন জায়গায় তার শরীরের বিভিন্ন অংশ ছিঁড়ে পড়ে আছে। এভাবেই হোরা মাঝি মাতব্বরের উপরে ভয়ঙ্কর প্রতিশোধ নেয়।
এরপর থেকে ওই চর ঈশ্বর এলাকায় আর কেউ কখনো হোরা মাঝিকে জীবনও দেখেনি। এমনকি যে হিরণ মাঝি দাদু, উনিও আর কখনোই হোরা মাঝিকে দেখেননি। আর ভয়ে কেউ কখনো হোরা মাঝির যে ভিটা, ওই ভিটার দিকে কেউ যেত না। কিন্তু ওনাদের এলাকার মাঝিরা বলতো ওই হোরা মাঝিকে নাকি রাত হলে বিভিন্ন চরের পাশে যে নদীর মানে নদীর পাশে যে চর বিভিন্ন এলাকা আছে, ওই জায়গাতে কখনো কখনো নাকি নৌকাতে দেখা যেত। আর হোরা মাঝি খুব অট্ট হাসি দিত। হোরা মাঝির বাড়ি নাকি এখনো আছে, ওই বাড়িতে কেউ যায় না, ঘন জঙ্গল হয়ে আছে ওখানে, মানে এটা পুরোটাই এখন জঙ্গল আর কি। তো কখনো কখনো অনেকে নাকি বলতো ওই বাড়ি থেকে কান্নার আওয়াজ শোনা যায়, যদিও বা সেটা আরো অনেক আগের কথা। কিন্তু হোরা মাঝি কোথায় যে চলে যায়, পরে কি হয়েছে তার, এগুলো আর কিছুই জানা যায়নি। কেউ কেউ বলে মাঝে মাঝে নাকি হোরা মাঝির বাড়ি থেকে আগুনের ফুলকি উঠতে দেখা যেত। ওই কালীন চাচা এমনকি তার ফ্যামিলির বাকি সদস্যদের কবর কিন্তু হোরা মাঝির ওই ভিটা ওইখানেই আছে। কিন্তু হোরা মাঝিকে আর কেউ কখনো খুঁজে পায়নি। উনি যে কোথায় গেছেন, কি হয়েছে, কেউ জানে না। এলাকার মানুষরা এক তান্ত্রিকের মাধ্যমে কিছু তথ্য পেয়েছিল। মূলত এই পুরো ঘটনাটা তান্ত্রিকদের কাছ থেকেই জানা যায়। যে এতক্ষণ যা বলা হলো, অনেক বিষয় তো আর জানা যায়নি। পরবর্তীতে তান্ত্রিকরা যেভাবে বলেছে ওইভাবেই গ্রামের লোকজন তারা জেনেছিলেন যে গ্রামে যে এতগুলো মানুষ মারা গিয়েছে, এগুলো তো সব তো হোরা মাঝির প্রতিশোধের কারণে মারা গিয়েছে। আর কালীন চাচা যে জিনগুলো ছিল, এই জিনগুলো তো আসলে ওই যখন নদীতে যেত বা সাগরের কাছাকাছি যেত, তখন ওগুলো আসতো। তাদেরকে তো উনি বন্দিও করেন নাই, তাদের সাথে কোনো চুক্তিবদ্ধ উনি ছিলেন না, ওদেরকে বললে ওরা কাজ করত। কিন্তু হোরা মাঝি যেহেতু ওই জিনদেরকে ডেকেছিল এবং অনুরোধ করেছিল যে তার বাবার হত্যার প্রতিশোধ যেন তারা নেয়, কিন্তু ওরা তো ছিল পিশাচ শ্রেণীর জিন, তারপরে হিন এবং ইফরিত সম্প্রদায়ের জিন। ওদের সাথে চুক্তি না করলে ওরা সাধারণত ওদেরকে দিয়ে কোনো কাজ করতে বাধ্য করানো যায় না, যদি না ওরা নিজের ইচ্ছায় না করে। কিন্তু আমার ইচ্ছায় বা আপনার ইচ্ছায় যদি কাজটা করতে হয়, তাহলে ওদের সাথে চুক্তিবদ্ধ হতে হবে। তো যেহেতু ওইটা হোরা মাঝির ইচ্ছাতে এবং এই কাজটি করানোর জন্য হোরা মাঝিকে একটা চুক্তিবদ্ধ হতে হয়েছিল ওই ইফরিত এবং হিন সম্প্রদায়ের জিনদের সাথে। তখন ওই তান্ত্রিক বলেছিল এই চুক্তিটার শর্ত ছিল যে প্রত্যেকটাকে হত্যা করবে, বিশেষ করে যারা ওই ঘটনার সাথে জড়িত ছিল ওরা খুঁজে বের করে করে হত্যা করবে। কিন্তু শর্ত হলো এর বিনিময়ে এই হোরা মাঝিকে তাদের সাথে চলে যেতে হবে। এখন চলে যেতে হবে বলতে তাকে কি ওই জিনেরা মেরে ফেলবে, নাকি ওদের দেশে নিয়ে যাবে, না কি করবে, কোথায় নিয়ে যাবে, হোরা মাঝির বাকি জীবন কিভাবে কাটবে, এই বিষয়ে আর কিছু জানা যায় না। শুধু এতটুকু জানা যায় ওই জিনেরা তাকে এরকম শর্ত দিয়ে দিয়েছিল, একটা নির্দিষ্ট শর্ত, এবং সেই শর্তের একটা অংশ হবে হচ্ছে সে আর কোনো সাধারণ মানুষের সাথে মিশতে পারবে না। কিন্তু এরপরে কি হবে এটা জানা যায় না, এটা ওই তান্ত্রিক বলতে পারেন না, এই জন্য গ্রামের মানুষজন জানে না আসলে কি হয়েছিল হোরা মাঝির সাথে পরবর্তীতে। উনি এখনো জীবিত আছেন কি জীবিত নাই এটা কেউ বলতে পারে না। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর হোরা মাঝির পরিবার নিরপরাধ ছিল, ওনারা আসলে এই মাতব্বরের চক্রান্তের শিকার হয়ে নির্মমভাবে নিহত হয়েছিলেন। আর আগুনে পুড়ে মারা যাওয়া, এটা যে কি কঠিন ব্যাপার, এটা আসলে কারো আত্মীয় স্বজন যদি আগুনে পুড়ে গিয়ে থাকে এবং আগুনে পোড়ার পর তারা যদি জীবিত থাকেন, তাহলেই শুধু তাদের মুখ থেকে এই আগুনে পোড়ার ভয়াবহতাটা সম্পর্কে আমরা জানতে পারি। প্রিয় লিসেনার্স, আসলে আগুনে পুড়ে মারা যাওয়া অত্যন্ত কষ্টদায়ক একটি মৃত্যু। আমরা চাই না এরকম কারো হোক। বেইলি রোডের যে ঘটনাটি ঘটে গেল, আমরা চাই না আর কখনো আমাদের দেশে কেন পৃথিবীর কোথাও এই ধরনের ঘটনা ঘটুক। সকলের উচিত সচেতন থাকা, আমাদেরও উচিত আরো বেশি সচেতন হওয়া। প্রিয় লিসেনার্স, আমাদের এই ঘটনাটি ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম লিসেনার্স, সামির আনসারি বলছি। তো আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শুরুতে যে ঘটনাটা শেয়ার করব, এটা আমাকে একজন মেয়ে পাঠিয়েছেন এবং সেই আপু তিনি অনেক রিকোয়েস্ট করেছেন যে ঘটনাটা শেয়ার করার জন্য, এবং আমার বেশ ভালো লেগেছিল ঘটনাটা। তো ওই আপু উনি ওনার নাম বলতে মানা করেছে, দেখুন ওনার নাম নিচ্ছি না আমি, ওনার একটা ছদ্মনাম দিচ্ছি অধরা। তো অধরা আপু উনি 2001 সালে, তখন ওনার 4-5 বছর বয়স। তো তখন তিনি তার খালার বিয়ের উপলক্ষে উনি ঢাকা থেকে ওনাদের দেশের বাড়ি দিনাজপুরে যান।
তো দিনাজপুরে যাওয়ার পর ওনারা তো বিয়ে শাদী হয় না, খালা ঘোরাঘুরি করেন। তো বিয়ের ঠিক কয়েকদিন পরেই আমাদের ফ্যামিলি মেম্বার যারা ছিল নবদম্পতিকে নিয়ে ভাবতেছিল যে ওরা একটু ঘোরাঘুরি করবে, গ্রামের মধ্যে ঘোরাঘুরি করবে। তো তখন অধরাপুর মোটামুটি হালকা বুঝ আছে, মানে তখন উনি জীবনে যা ঘটেছিল ওনার নাকি কিছু কিছু কথা মনে আছে। তো কোনো এক বিকালে এরকম ওনারা ফ্যামিলি মেম্বার প্রায় 8-10 জন ওনারা পুরো গ্রামের আশেপাশে ঘুরবে। তো ওনাদের বাড়িতে যারা মুরব্বী ছিল তারা বলে দিছিল যে তোমরা যেখানেই যাও, নতুন বিয়ে হয়েছে, ওরা যাতে একটু মাগরিবের আগে এসে পড়ে। তো ওনারা নাকি এরকম ঘুরতেছিল, গ্রামের আশেপাশে ঘুরতেছিল। তো এতটাই দূরে এসে পড়ছিল যে মাগরিবের আগে ওনাদের পৌঁছানো সম্ভব ছিল না। তখন ওই ফ্যামিলি মেম্বার একজন বলতেছে, দেখো বাড়ির পিছন দিয়ে যাই, তাহলে পিছন দিয়ে গেলে ধান ক্ষেতের মাঝখান দিয়ে গেলে রাস্তাটা শর্টকাট হবে, আমরা তাহলে তাড়াতাড়ি মাগরিবের আগে যেতে পারবো। তো এরকম আরেকজন বলতেছে যে না, ওই দিক দিয়ে রাস্তাটা ভালো না, এখানে একটা তাল গাছ আছে, আর ওইখানে যে ধান ক্ষেতের এরিয়াটা ওটা নাকি ভালো না, আসলে যাওয়া কি ঠিক হবে নাকি। তো এরকম কথা বলতে বলতে ওরা হাঁটা শুরু করছে, ঠিক করে যে না পিছন দিয়ে যাবে, বাড়ির পিছন দিয়ে যাবে। তো তখন ওরা নাকি যখন হাঁটা শুরু করে সবাই যার যার মতো বাসায় এসে পড়ে। তো বাসায় এসে পড়ার পর বাড়ি ভর্তি মেহমান যে যার যার কাজে ব্যস্ত। তো রাতে ঠিক খাওয়ার আগে দিয়ে সবাই খেয়াল করতেছে যে অধরা আপু নাই, বাসার মধ্যে নাই। তো ওনাকে সবাই খুঁজতেছে, ভাবছে হয়তো কোথাও খেতেছে, দেখে পুরো বাড়িতে কোথাও নাই। যখন এটা পুরো আলোড়ন হয়ে গেল বাসায় উনি কোথাও নাই, তো বাড়ির কয়েকজন মেম্বার বলতেছে যে তোমরা ওকে কি ওইখান থেকে ঠিকভাবে আনছিল আর আমরা যে বাইরে গেলাম। তখন ওই ওনাদের বাড়ির মুরব্বী বলতেছে তোমরা কোন দিক দিয়ে আসো, সেই পিছের রাস্তা দিয়ে আসছো। তো অনেক বকাবকি করতেছে, বললাম যে ওই রাস্তায় যাবা না, মাগরিবের আগে ফেরত আসবা, তোমরা কি করলা। তো ওই অধরাপুর খোঁজার জন্য সেই রাস্তা ওইদিকে আবার যায়। খুঁজতে খুঁজতে দেখতেছে তাল গাছের এখানে অধরাপুর দাঁড়ায় আছে এবং ওনার পাটা একটা গর্তের মধ্যে আটকে আছে। উনি তো দেখেই মানে সবাই দেখে অবাক যে এত রাতে মেয়েটা এখানে আটকে আছে, ওর মধ্যে কোনো কান্নাকাটি কিছু ছিল না। উনি বলতে আরো বলতেছে অধরাপু যে আমি তো এখানে আটকে গেছিলাম, তোমাদের অনেক ডাকলাম, তোমরা শুনলা না কেন। যাই হোক, ওনাকে পরে এখান থেকে নিয়ে আসা হয়। তো এই নিয়ে আসার পর থেকে ওইখানে উনি যতদিন ছিল দিনাজপুরে, ওনার মধ্যে কিছু মানে আজগুবি কিছু ঘটনা কি ঘটে। উনি বলতেছিল যে আমাকে যে আমার ওনার নাকি প্রায় সময় মানে রাত্রেবেলা ওই কান্নাকাটি করতো, তাল গাছের ওখানে যাবে এনে আবদার করতো না আব্বা আম্মাকে। তো কিছু মানে অদ্ভুত ঘটনার মধ্যে ঘটতো। উনি মানে হঠাৎ করে দেখা যাচ্ছে বাইরে চলে যাচ্ছে। এই কাজগুলো যখন করতো তখন ওনার আব্বা আম্মা চিন্তা করতেছে, দেখো হয়তো এরকম হতে পারে যে কিছু বদনজর পড়লো নাকি, এক কাজ করি আমরা এখান থেকে চলে যাই, আমরা ঢাকায় চলে যাই, এখানে থাকার দরকার নাই। তো তখন ওই অধরাপুর নানা উনি আবার ওনার নাতিকে মানে অধরাপুকে একটু ঝাড়ফুঁক দিয়ে দেয়, বলে যে থাক আমি একটু ঝাড়ফুঁক দিয়ে দিচ্ছি, আশা করি সমস্যা হবে না, আমি এটা আশা যদি এত কষ্ট করে চলে যাচ্ছে আবার। যাই হোক, উনি তো পরে চলেই যায় ঢাকায়। তো ওনার খুব একটা আর পরে সমস্যা হয় না। তবে উনি যখন আস্তে আস্তে বড় হচ্ছিল ওনার মধ্যে একটা জিনিস কাজ করতো অধরাপুর, যে উনার খুব ইচ্ছা যে জিন কি এটা দেখার খুব আগ্রহ, এবং এটা ওনার নাকি খুব সাহসী ছিল এবং উনি স্টিল না অনেক সাহসী। উনি বলতেছে যে জিন কি এটা দেখার আগ্রহ এতটাই ছিল ওনার যে বাসায় যে হুজুর ওনাকে পড়াতো ওই হুজুরকে নাকি জিজ্ঞেস করতো যে হুজুর জিন কিভাবে আনে, জিন কি দেখতে কেমন, এসব উল্টাপাল্টা প্রশ্ন করতো। আস্তে আস্তে উনি বড় হচ্ছে এরকম। যখন উনি ক্লাস 7-এ পড়ে তো তখন ওনাকে বাসায় এক হুজুর উনি পড়াতো, উনি হুজুরকে সেম বারবার প্রতিনিয়ত একই প্রশ্ন করতো যে হুজুর জিন কিভাবে দেখে, জিন দেখতে কেমন, একটু আমাকে বলেন, আমি জিনের দেখা কিভাবে পাবো। এগুলো যখন বলতো সেই হুজুর আবার ওনার ফ্যামিলি মেম্বারদেরকে বলতো যে দেখেন ওদের উল্টা পাল্টা কথা বলে, জিন দেখবে, এগুলো কথা এগুলো কি ধরনের হাস্যকর, আবার এগুলো কি দেখা যায় নাকি, এগুলো তো ওই বাচ্চা মেয়েগুলো বলে ঠিক না, ওকে একটু বুঝাবেন। তো ওই অধরাপু নাকি প্রায় ওদের বাসার মেম্বারদেরকে বলতো যে আম্মু জিনকে দেখতে কেমন, জিনকে একটু দেখে দেখা যাবে নাকি, এরকম কাজ করতো। ওনার মধ্যে একটাই কথা যে জিনটা কি এটা দেখতে চায় উনি। এবং আবার বলছি যে ওনার কিন্তু সাহস অনেক বেশি ছিল। তো উনি নাকি স্কুলে যখন আসা যাওয়া করতো একা আসা যাওয়া করতো, আমাদের বাড়ির কাছ দিয়ে স্কুল ছিল, ওই রাস্তায় একা আসা যাওয়া করতো। তো কোনো একভাবে উনি বেশ কিছু মানে মন্ত্র মানে কিভাবে জিন আনে এরকম কিছু মানে বই উনি ম্যানেজ করেছিল তখন। তো এরকম ম্যানেজ করার পরে উনি নাকি বাসায় একাই এরকম নিজে বইগুলো পড়তো। উনি যে এরকম রুমে একা থাকতো সেই রুমে একাই বইগুলো পড়তো এবং খুব লুকায় লুকায় পড়তো যাতে বাড়ির কেউ না দেখে। এবং ওনার বই পড়ার নিয়মটা ছিল উনি রাত্রে নাকি ঘুমানোর আগে দিয়ে 11টার দিকে যখন রুমে চলে যেত তখন ওই রুমে এরকম বইগুলা পড়তো যে কিভাবে জিনে আনা যায়, এই আমলগুলো উনি করতো। তো একটা জায়গায় উনি দেখতেছে যে এরকম লেখা আছে যে কোরআন শরীফের কোন একটা সূরা এবং ওই আয়াত পড়তে হয় টানা 25 দিন বা 30 দিন এরকম পড়তে হয়, পড়লে এরকম জিন হাজির করা যায় বা জিনের দর্শন পাওয়া যায়। তো এটার প্রতি উনি খুব আগ্রহ হয়। আগ্রহ হওয়ার পরে সেই অধরাপু উনি এরকম আমল শুরু করে এবং ওনার আমলের সিস্টেম ছিল এরকম যে ওনার খাটের পাশেই ছিল একটা টেবিল, যে টেবিলের এখানে একটা মানে লাল বৃত্ত করতো উনি, বৃত্ত আকারে গোলাকার করে উনি মাঝখানে মোমবাতি রাখতো এবং ওই আলোতে উনি কোরআন শরীফটা তেলাওয়াত করতো, ওই যে আমলগুলো করতে হয়। তুমি এরকম একদিন আমল নাকি এরকম প্রায় রাতে করতো, মানে রাত জেগে এরকম করতো আমল। তো এরকম 15 দিন 20 দিন চলে যাচ্ছে। তো উনি দেখতেছে কোনো কিছুই দেখা যায় না। তো ওনার মধ্যে একটা মানে জিনিস কাজ করতেছে যে এগুলো দেখা যায় না, আসলে সত্যিকার আমল নাকি উল্টাপাল্টা কিছু। তো তারপরে এরকম 25তম রাতে উনি যখন আমল করতেছে সেদিন ওনার আমল করার পর মানে ওনার মধ্যে একটা মানে অনাগ্রহ এসে পড়ে যে না আসলে জিন বলতে মনে হয় কিছু নাই।
তো এটাও করতে করতে উনি একটু ওই আমলটা ছেড়ে উনি ওনার খাটের দিকে একটু বসবে বা শুবে এমন একটা অবস্থায় ঠিক রাত 2:19 উনি ফিল করতেছে যে ঘরে কিছু আসছে এবং একটা আতরের গন্ধ আসতেছে। তখন উনি ভাবে যে আতর কেতরাতে কেউ দিয়েছে নাকি, একটু মানে আশেপাশে তাকাতে উনি দেখছে যে জুব্বা পরা লম্বা আকৃতির কেউ একজন ওনার রুমে আছে এবং চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। তো উনি এটা দেখতেই অধরাপু যখন জিজ্ঞেস করবে যে কে, তখন সেই ব্যক্তিটা বলতেছে যে তোমার তো অনেক জিন দেখার শখ, এই যে জিনে আমি এসে পড়লাম, এখন তুমি আমাকে দেখো। অধরাপু নাকি তাকাইছিল কিন্তু চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তো সেই ব্যক্তিটা বলতেছিল যে তুমি যে আমলগুলো করো এই আমলগুলো তো করা ঠিক না, এগুলো করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আমি হয়তো ভালো জিন এখানে আসছি, কিন্তু তুমি যে আমলগুলো এক নাগার যদি করতে থাকো তাহলে কিন্তু তোমার উপর খারাপ জিনের আসর পড়বে এবং তুমি এগুলো বাদ দাও, এগুলো কখনো আর করবা না। এবং তোমার যত মন্ত্র বা যত আমল এগুলো আছে এগুলো সব ভুলে যাও, এগুলো ফালায় দাও, এগুলো করবা না, করলে তোমারই ক্ষতি হবে। এটা বলার সঙ্গে সঙ্গে নাকি ওই জিনটা নাকি নিমিষের মধ্যেই মানে সেকেন্ডের মধ্যে সে মানে চলে যায়, নাই গায়েব হয়ে যায়। ওদের অনেক খুঁজে পায় না। উনি তখনও কনফিউশনে ছিল যে আসলে আমি স্বপ্ন দেখতেছি নাকি সত্যিকারে কি দেখলাম এটা। তো উনি যতটুকু বলে যে 7-8 যখন মানে 7 তখন উনি পড়ে যে বলে যে স্পষ্ট ওনার খেয়াল আছে যে কিছু একটা ছিল, এমন না যে ঘুমের মধ্যে দেখছে। তো উনি তাড়াতাড়ি করে ওই ওনার মানে ওনার একটু ভালো লাগে যে না আজকে আমি জিন দেখছি। এখন উনি ওনার আমল তো বন্ধ করে সেদিনের মতো। তো তারপরের দিন ওনার তো সারাদিন একটা চিন্তা যে রাত্রে আমি কি দেখলাম, এটা কি হইলো। সেদিন আবার দুপুরের পর ওনাদের বাসায় মেহমান আসবে, ঠিক মানে তারপরের দিনই। তো অধরাপু উনি ওনার যে রুম আছে রুমের পাশে একটা বারান্দা আছে, তো বারান্দার পিছন সাইডটা একটু খালি, মানে ওই পিছন সাইডে বারান্দার পিছন সাইডে মানে যে এরিয়াটা সেটা খুব খালি ছিল এবং এখানে একটা দূরে একটা পুকুর ছিল, পুকুর আগে একটা ছোট কবরস্থান ছিল। তো উনি ওই পুকুর পাড়ে পুকুরের ওইখানে পারে একটা ল্যাম্পোস্ট লাইট জ্বলছিল। তো উনি ফিল করছে যে ওনাকে হয়তো কেউ ডাকছে। তো ওনারক্ষণ খেয়াল করার পর দেখে যে ওনাকে আসলেই ডাকছে এবং যে ডাকছিল সে মানে খুব ক্ষুধার্ত, মানে খাওয়া চাচ্ছিল ওনার কাছে। তো সে অধরাপু নাকি উনি ওইখানে যাবে এরকম মানে অ্যাটেম্প নিয়ে নিয়েছে যে উনি যাবে, কিন্তু ওনার মধ্যে একটা কাজ করতেছে যে আমি এত রাতে এখানে যাবো, কিভাবে যাবো, এমনিতেই দোতলা বাসা একতলা নামবো, আবার কেউ যদি দেখে ফেলে। তো ওনার যে আপন বড় ভাই ছিল ওনার খুব ক্লোজ ছিল, তো বড় ভাইকে বলতেছে যে ভাইয়া তো বাসায় তো অনেক গেস্ট, আমি একটু নিচের থেকে আসতেছি, এসে পড়বো আমি। তো ওই ভাইয়া বলতেছে যে তুই নিচে যাবে, এখন আবার যদি তোর একটু সমস্যা হয়তো বলতে এরকম বুঝাচ্ছ যে তুই যাইস না, তুই থাক ঘরে থাক। তো ওই অধরাপু উনি কারো কথা না শুনি উনি আস্তে করে দরজাটা করে নিচে চলে যায়। তো উনি বলে আমি যখন রাস্তায় হাঁটা শুরু করি কবরস্থানেরটা পার হয়ে পুকুর পাড়ে ওখানে যাবো, মানে হাঁটা যখন শুরু করলাম তখন কি আমার মধ্যে কাজ করতেছে আমি বলতে পারবো না, এক কথা আমার সেন্স নাই বললেই চলে। মনে হচ্ছে যে আমার মানে আমি তান্ত্রিক জীবনের দিকে আগায় যাচ্ছি এবং আমার মানে উনি মনে ফিল করতেছে যে ভয় ভীতি কি ওনার মনে কিছুই ছিল না। উনি কবরস্থানে ওই রাস্তাতে হাঁটা শুরু করতেছে। তো বাম দিকে ওই পুকুরের রাস্তাটা, উনি বাম দিকে এরকম হাঁটা শুরু করে। রাস্তার আশেপাশে নাকি বেশ গাছপালা ছিল এবং উনি স্কুলে সবসময় এই রাস্তায় আসা যাওয়া করতো, এই জন্য মনে ওনার মধ্যে রাস্তাটা খুব মানে চেনা পরিচিত এক রাস্তা ছিল। উনি যখন হাঁটতেছে হঠাৎ করে একটা বিড়াল ওনার সামনে আসে এবং উনি নাকি বিড়ালটাকে ধরতেই বিড়ালটাকে ওনার কোলে এসে পড়ে। তো উনি বিড়ালকে নিয়ে হাঁটা শুরু করে এবং হাঁটতে হাঁটতে উনি ঠিক পুকুর পাড়ে যাবে। পুকুর পাড়ে কাছাকাছি গিয়ে দেখে যে ল্যাম্প পোস্টে যে লাইটটা চলতেছিল সেই লাইট নিভানো, আসলে এখানে কোনো লাইট নাই। এবং উনি পুকুর পাড়ে এখানে একটা টিলার মতো ছিল, মাটির টিলার মতো, উনি টিলার উপর উঠে দেখতেছে যে আশেপাশে কিছুই নাই। তো বিড়ালটা নাকি তখন ওনার শরীর থেকে লাফ দিয়ে চলে যায়। তখন অধরাপু তো আশেপাশে মানে বুঝে যায় যে না আসলে এটা কিছু একটা খারাপ কিছু ঘটতে পারে। তুমি নাকি টিলা থেকে নিয়ে বাসার দিকে যেতে যাবে। তো হঠাৎ করে দেখতেছে উনি যে একটা কুকুর এবং কুকুরের পিছে একটা বাচ্চা মেয়ের অবয়ব। তো উনি অধরাপু যখন বুঝে গেল যে না হয়তো গতকাল যে হুজুরটা বলছিল যে এমন করলে খারাপ কিছু ঘটতে পারে, এখন কি এরকমই কিছু আমার হলো নাকি আমি বুঝলাম না। তো উনি নাকি এরকম দৌড় দেওয়া শুরু করে এবং ওনার পিছিয়ে পিছিয়ে কুকুরটা দৌড় দেওয়া শুরু করে এবং দৌড় দিতে দিতে মানে ওনার কথা হচ্ছে বাসার দিকে যাবো, নাহলে আমি মেন রাস্তার দিকে যাবো, কোনো রকম বাঁচি আমি। একটুখানি দৌড় দিতেই একজন বয়স্ক লোক ওনাকে দেখে বলতেছে তুমি কই যাও, সঙ্গে সঙ্গে হাত ধরে ফেলছে। তো অধরাপু বলতেছে আমার বাসা এখানে, আমি ওখানে যাবো। তো তিনি নাকি ওই লোকটার দিকে তাকাতেই দেখতেছে যে লোকটার চেহারা নাকি এত বিদঘুটে, মানে ওনার প্রচন্ড ভয় লাগে অধরাপুর। উনি নাকি ওই লোকটাকে মানে কোনো রকম হাত ছুটেই আবার দৌড় দেয় এবং মেন রাস্তার মধ্যে এসে পড়ে এবং উনি বলতে পারে না যে ওনার বাসাটা কোন দিকে, মানে তখন সেন্স কাজ করতেছিল। তখন সে অধরাপু মেন রাস্তায় গিয়ে লোকজন খুঁজতেছে যে কাউকে পায় নাকি। তখন উনি একজন মানে বয়স্ক একটা লোককে পায় এবং ওই লোককে বলতেছে যে আঙ্কেল আমি তো এরকম বাসা থেকে বেরিয়েছিলাম, বাসাটা চিনতে পারতেছি না, আমার বাসার এরকম ঠিকানা। তুই ভদ্রলোক পরে বলে যে এতটা তুমি বের হলাম, আচ্ছা ঠিক আছে আমার বাসায় পৌঁছায় দিই। পরে নাকি ওই অতটাকে ওনাকে নাকি বাসায় পৌঁছায় দেয়। তারপর তো অধরাপু সেদিন বাসায় গিয়ে এরকম উনি ঘুমায় যায়। তো পরদিন নাকি দিনের বেলা প্রায় 11:30টার দিকে উনি ঘুম থেকে উঠে। তো উঠেই উনি শুনতেছে যে বাইরে ওনার আব্বা মারা খুব চিলাচিলি করতেছে, বলতেছে যে মেয়ে রাত্রেবেলা বাইরে যায় উল্টাপাল্টা কাজ করে, ওর মধ্যে জিন কি এসব নিয়ে উল্টাপাল্টা ও কাজ শুরু করে দিচ্ছে, এগুলো কি ধরনের কথাবার্তা, মানে ওদের মধ্যেই ফ্যামিলি মেম্বাররা খুব চিলাচিলি করতেছে।
তেমন টাইম ওনার ভাই আসে, অধরা রুমে আসে, বলতেছে যে দেখ তুই যেরকম কাজগুলো করিস, আব্বা মতো তোর সেই ব্যাগের থেকে দিনের বই বা কি কি যন্ত্রমন্ত্র কি বই সবগুলো নিয়ে গেছে, তোর এগুলো এখন করা যাবে না, এগুলো করতে পারবি না। তো অধরাপুর একটা জিনিস মাথায় আছে যে যেই মন্ত্র বা যেই আমল করা লাগবে, ওনা কিন্তু মুখস্থ হয়ে গেছিল। তো ওনার কথা হচ্ছে বই নিয়ে নিছে, আমি আমার মন্ত্র বা আমল করেই যাব। তো যাই হোক, ঠিক সেদিনই বিকেলের দিকে উনি নাকি শুয়েছিল রুমের মধ্যে। তো রুমের মধ্যে শুয়ে থাকার পর উনি বিকেলের দিকে ফিল করতেছে ঠিক ভর দুপুরের দিকে যে ওনাকে মাথার মধ্যে কেউ হাত বুলাচ্ছে। উনি মনে করছে ওনার আম্মু হয়তো বা এসে হাত বুলাচ্ছে এবং ওনার নাকি আরাম লাগতেছিল। তো হঠাৎ করে উনি আম্মুর দিকে তাকাবে, পিছের দিকে তাকাবে, দেখতেছে একটা বাচ্চা মেয়ে এবং ওর মুখটা বাম দিক থেকে ডানে পুরোটা মানে চিরা অবস্থা, ছিঁড়ে গেছে এখানে, এরকম কেটে গেলে যেরকম হয়। এটা দেখে উনি সঙ্গে সঙ্গে অধরাপু উনি নাকি লাফ দিয়ে ঘুম থেকে উঠে যায় এবং উনি তাড়াতাড়ি ড্রয়িং রুমে নামুর কাছে চলে যায়। তো ওনার আম্মুকে আবার সাহস পাচ্ছিল না, কারণ ওনার আম্মুকে যদি এগুলো বলে তাহলে কিন্তু আবার দেখা যাবে যে আবার হিতে বিপরীত হতে পারে। তো উনি এগুলো কিছু বলে না, কিছুটা ভয় পায় উনি। তারপরে আবার রুমে আসে, ওনার দেখতেছে রুমে আর কিছু নাই এবং ওনার নাকি খুব দুর্বল হয়ে গেছিল সেদিন, মানে খুবই ক্লান্ত লাগতেছিল ওনার। তো সেদিনও ওনার খালারা নাকি কিন্তু বাসায় আসে। তো অধরা সেদিন রাতেই, তো অধরা আপু মানে চিন্তা করে যে আজকে আমার আমল করতে হবে, তাই কিভাবে আমল করবো, এখানে আজকে অনেক গেস্ট। তো উনি ওনার আম্মুর রুমে আগে শুতে চলে যায়, মানে আজকে ওনার আম্মুর সাথে থাকা লাগবে। তো উনি নাকি এরকম আবার আমল করতেছিল এবং আমল করার একটা পর্যায়ে উনি আমলটা বন্ধ করে দেয়। তো বন্ধ করে উনি ঘুমায় যায়। উনি ঘুমিয়ে মাঝরাতে হঠাৎ করে ঘুম থেকে উঠে একটা বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে, এবং উনি দেখতেছে যে ওনার রুমে ওনার আম্মু এবং খালার আশেপাশে শুয়ে আছে ওনার। তো অধরাপ উনি ঘুম থেকে উঠে ওনাদের রুমের পাশে যে বারান্দাটা দেখতেছে, এখান থেকে কান্নার আওয়াজ আসতেছে। উনি এখানে যায়, যার পর দেখতেছে বারান্দা একটা পিলার ছিল, পিলারের ওই কর্নারে একটা মেয়ে কান্নার আওয়াজ আসতেছে। উনি নাকি এটা মানে পিলারটার উকিদের এরকম দেখতেছে একটা ছোট মেয়ে সাদা শাড়ি পরা, সে কাঁদতেছে। এবং উনি বাইরের আলোতে যতটুকু দেখায় যে দিনের বেলা যে মেয়েটা দেখছিল মুখ চিরা এরকম একটা সেম একটা মেয়ে, এবং উনি এটা দেখে যে চিৎকার করতেছে ভয়ে। উনি বলতেছে যে চিৎকার করতেছে ঠিকই, কিন্তু ওনার মানে রুমের মধ্যে যারা আছে ওরা মনে হয় কি শুনতেছে না, কেউই আসতেছে না মানে তার নিশ্চয় চিৎকার শুনতেছে না। তো অধরাপো নাকি এরকম মানে উনি যে বের হতে যাবে, তো ওই মেয়েটা নাকি ওনাকে হাত ধরে রাখছে, বাচ্চা মেয়েটা ওনার হাত ধরে রাখছে, বের হতে পারতেছে না। মানে ওনার ওই মুহূর্তে নাকি সেন্স কাজ করে, মানে উনি অজ্ঞানও না, ঠিক দাঁড়া আছে, কিন্তু উনি কিছুই বলতে পারবে না কি হচ্ছে। ফজরের ঠিক আগে দিয়ে ওনার মা এসে ওনাকে দূরে ধাক্কা দিয়ে বলতেছে তুই এত ভোরে এখানে কি করছিস, ভিতরে রুমে আয়, মানে ওকে আবার বকাতে রুমে নিয়ে আসছে। তো ভাবছে যে মেয়ে হয়তো নামাজ পড়ে এই জন্য হয়তো উঠছিল, হয়তো বারান্দায় গেছে। তো সেদিন অতরাপু এরকম, তো উনি কিছুই বুঝতেছিলেন যে ওনার লাইফে কি ঘটতেছে। বাট উনি একটা জিনিসই বুঝতেছে যে হ্যাঁ, যে আমলগুলো করতেছে এটা হয়তো ওনার ভালো হচ্ছে না। আবার ওনার এটাও সমস্যা যে আমল না করে উনি থাকতে পারতেছিল না, প্রতি রাতে ওনার আমল চলছিল। তো যখন এরকম কাজ ওনার মধ্যে ঘটছে, তো উনি একদিন নাকি মানে একদিন পরে এরকম নাকি উনি আরেকটা আমল শুরু করে। সেই আমলটা নাকি নিয়ম ছিল এরকম যে রক্ত খেতে হবে, নিজের রক্ত নিজেকে খেতে হবে। উনি নাকি তখন ব্লেড দিয়ে নিজের হাত কাটতো, লুকায় হাত কাটতো এবং নিজের রক্ত খাওয়া শুরু করে। এবং এটা নাকি ওনার খেতে খুব, মানে উনি বলতেছে রক্ত যে আমি খেতাম, মানে নিজের থেকে অজান থেকে খেতাম। আমার মনে হচ্ছে হাত পা মানে জলে না, মানে নিজে কাটতেছি। এবং এমন হয়তো যে আমি আমার ভাইকে ডেকে বলতেছি ভাই তোর হাতটা কেটে দিত, এরকম কাজ উল্টাপাল্টা কাজ করতো, উল্টাপাল্টা কথা বলতো উনি। তো এটা ওনার ফ্যামিলি মেম্বাররা সবাই খেয়াল করতেছে এবং ওনার ভাইও খেয়াল করতেছে যে ওর মধ্যে কিছু উল্টাপাল্টা কাজ আছে। এবং ওকে নাকি প্রায় বুঝাইতো যে তুমি যেরকম কাজগুলো করো, জিনের কথা বলো, এগুলা কখনো বলবা না। কিন্তু রাতে যে আমল করতো এটা আবার ওনারা বাসায় কেউ জানতো না। এরকম তো কন্টিনিউ হচ্ছে। তো ক্লাস 8-এর ওনার যখন উদ্বোধনী মানে 7-এর বার্ষিক পরীক্ষা ওনার মানে খুব খারাপ হয়, তখন তো ফ্যামিলি মেম্বার আবার খুব রাগারাগি শুরু করে যে না, ওকে আসলে এভাবে রাখা যাবে না, ওর কোনো একটা সমস্যা ওর হচ্ছে। এবং অধরাপু বলে যে ভাই আমি রেগুলারলি একটা সমস্যা হয়ে যায় যে আমি আমল তারপর আস্তে আস্তে কমাই দিই, কিন্তু আমি রুমের মধ্যে বা আমার বাসার মধ্যে আমি কিছু একটা দেখি এবং ফিল করি কিছু আছে। এবং বাচ্চা মেয়েটাকে এরকম প্রায় সময় দেখতাম, কিন্তু অন্য কাউকে আমি কিছুই বলতাম না, কারণ কাউকে কিছু বললে আমার উল্টা বকাবকি করবে, আমি কাউকে কিছু বলতাম না। কিন্তু আমি দেখতাম এবং আমি ফিল করতাম, যখন শুতাম নাকি যখনই বিকেলে বেড়াতে শুধু উনি ফিল করতে যে ওনার মাথায় একটু হাত বুড়াই দিচ্ছে, ওনার শরীরের সাথে কি স্পর্শ কেউ লাগছে, এই কাজগুলো নাকি উনি ফিল করতো। এবং মজার বিষয় হচ্ছে উনি একাই থাকতো। এমন যদি হতো যে ওনার মায়ের সাথে থাকতো যে কেউ ওনাকে ধরতে, সেটা একটা কথা, বাট উনি একাই থাকতো নাকি তখন আলাদা রুমে ওনার ব্যক্তিগত রুমে থাকতো, কিন্তু এই সমস্যাগুলো উনি ফিল করতো। এটা যখন আস্তে আস্তে হচ্ছে উনি প্রায় এরকম একটু অন্য মনস্ক হয়ে গিয়েছিল। তো কোনো একদিন উনি এরকম ভর দুপুরে ওনার স্কুল থেকে বাসার দিকে ব্যাক করবে। তো তারপর নাকি উনি আমলটা কিন্তু মোটামুটি করতো মাঝে মাঝে। তো এরকম যাই হোক, তো কোনো একদিন উনি দুপুরবেলায় ওনার স্কুলের থেকে বাসার দিকে ব্যাক করবে, সেই বললাম যে পুকুর বা কবরস্থান ওই রাস্তাটাতে ব্যাক করবে, বাসার থেকে আসবে আর কি। তো একটা পর্যায়ে পুকুরের কাছাকাছি আসতে গাছপালা খুব বেশ গাছপালা ছিল আশেপাশে। তো উনি আসতেই দেখতেছে যে একজন লোক ওনাকে ডাকতেছে। উনি যখন মানে লোকটার দিকে মানে হঠাৎ করে পায়ের দিকে তাকে উপরের দিকে তাকাবে, উনি সেদিনের যে প্রথম দিন যে লোকটা জুব্বা পরা লোকটা আসছিল উনি আমল করার পর, ঠিক সেম লোকটা, কিন্তু উনি লোকটার দিকে তাকাতে পারছিল না। এবং লোকটা ওনাকে মানে নিচের দিকে তাকাইছিল অধরাপু, এবং
লোকটা ওনাকে বলতেছে যে তোমাকে আমি আগেই বলছিলাম তুমি আমলটা বন্ধ করে দাও, প্রথম দিন তোমাকে বলছিলাম, তুমি বন্ধ করো নাই, তুমি বুঝতেছো তোমার মধ্যে কি ঢুকে গেছে, তুমি তো এটা থেকে মুক্তি পাবা না। তো অধরাপনায় কোনো কথাই সে বলতে পারতেছিল না। লোকটা নাকি ওকে অনেক ঝাড়ি দিয়ে বকা দিচ্ছিল এবং আশেপাশে যে কেউ শুনবে কেউ নাই, মানে তখন নাকি পুরো নিরিবিলি ছিল ভরদুপুরি জায়গাটায়। এবং লোকটাকে বারবার বলতেছিল যে তোমাকে আমি বলার পরও যে কাজটা করলা, তুমি তো মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ওরা তোমাকে জ্বালা যন্ত্রণা দিয়েই যাবে, তুমি তো আর বাঁচতে পারবা না। এরকম একটা কথা পড়ছে, লোকটা নাকি অধরাপুকে নাকি একটা জোরে চড় দেয় এবং চড় দেওয়ার সঙ্গে সঙ্গে অধরাপু নাকি সঙ্গে সঙ্গে এতটাই জোরে চড়ে যে মাটিতে পড়ে যায় এবং উনি দেখা যায় ওই লোকটা আর নাই। তখন অধরাপু নাকি প্রায় মানে এতটা ব্যথা পাইছিল, উনি নাকি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো বিকেল 15 বসেই ছিল ব্যথায়। তখন অনেক কষ্ট নিয়ে সেদিন বাসায় আসে এবং আসার পর থেকে উনি বেশ জ্বর ওনার, এবং তারপর থেকে নাকি ওনার শরীর নাকি প্রায় সময় জ্বালাতন করতো, মানে খুব শরীর জ্বলতো এবং উনি দেখতো যে প্রায় সময় ওনার বডির যে কোনো একটা জায়গায় ক্রস চিহ্নের মতো কিছু একটা ভেসে উঠতো, মানে মনে হচ্ছে নীল আকার, মানে হচ্ছে কেউ মানে মার দিয়েছে মেরেছে ওনাকে, এরকম প্রায় সময় ক্রস চিহ্নের মতো এরকম একটা ভেসে উঠতো। তো ওনার মধ্যে যে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, ওনার বাবা মা এটা দেখে এবং দেখার পরে অনেক হুজুর আলেমকে দেখায়। তো ওই হুজুরদের একটি কথা যে আপনার মেয়ের আসলে এরকম আমল করা ঠিক হয় না, এগুলো আসলে আসলে আমল করা ঠিক না, আমলগুলো করা ঠিক হয় নাই। তো যাই হোক, আমরা ওকে বন্ধ করে রাখতেছি, আশা করি কোনো সমস্যা হবে না। তো অধরাপু বলে যে ভাই আমার কাছে এখনো আমি গলায় তাবিজ করা থাকি, কিন্তু সমস্যা একটাই যে আমি এখনো ফিল করি যে আমার কাছে কিছু একটা আছে এবং আমি আমলটা সম্পূর্ণভাবে বন্ধ করতে পারি না, নিজের থেকে নিজে কিভাবে জানি আমলটা করতে হয়, আমার প্রতি রাতে করতে হয়। এবং উনি বলে যে আমি এখনো মাঝে মাঝে মানে ওই সমস্যাগুলো ফিল করি এবং বাসার মধ্যে ফিল করি যে কেউ আছে বা কেউ আমাকে হাত বুলাচ্ছে, এবং প্রায় সময় নাকি ওনার শরীর প্রচন্ড জ্বালাতন করে। এবং এই কথাগুলো নাকি উনি ওনার ফ্যামিলি মেম্বার কাউকে এরকম বলে না। তো উনি এটা আমাকে শেয়ার করেছেন এবং আমাকে বলেছেন যেহেতু আমার কাছে স্ত্রীর নাম সমস্যাটা আছে, আমার কাছে আবারও বলছি সমাধান চেয়েছিল, আসলে আমি সমাধান দিতে পারি নাই, বা আমরা তো বলেছি যে এখানে আমরা সমাধান দিই না। তো যাই হোক, এটাই ছিল ওনার ঘটনা। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে যে ঘটনাটি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি, এই ঘটনাটি আমাকে শালবন থেকে পাঠিয়েছেন বাবু ভাইয়া। তিনার সাথে ঘটে যায় এই ঘটনাটি, আজ থেকে তিনার সাথে ঘটে যায় প্রায় 9 বছর আগের ঘটনা। তিনি আর কি আমার সাথে এই ঘটনাটি শেয়ার করে। তো তিনি আমার ক্লাস ফ্রেন্ড, তো সে আমাকে আর কি এই ঘটনাটি শেয়ার করে। তো সেই সুবিধা আপনাদের সাথে আজকে এই ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি। সো তাদের গ্রামটা ছিল একটা আগে, আজ থেকে 9 বছর 10 বছর আগে তো গ্রাম আগে এখনকার মতো অতটা উন্নত ছিল না। আগে তাদের গ্রামটা এমনিতেও বেশিরভাগই অতটা উন্নত ছিল না। সো তাদের গ্রামে একটা কবরস্থান ছিল, আর তাদের গ্রামের রাস্তাগুলো কাঁচা রাস্তায় পরিণত ছিল বেশি। তো সময়টা ছিল এই বর্ষাকাল, যেমন এই সময়টা এরকম আর কি সময়টা ছিল যখন আর কি ঘটনাটা ঘটে। সো এই কবরস্থান রিলেটেড ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাদের গ্রামে যে কবরস্থানটি ছিল, তাদের গ্রামের বৃদ্ধ লোকরা বলতো যে এই কবরস্থানটা দিনের বেলা যদিও মানুষ রাস্তা দিয়ে মানে ওর পাশ দিয়ে হাঁটা চলা করতো, কিন্তু সন্ধ্যার পর থেকে এই কবরস্থানের পাশ দিয়ে কেউ চলাফেরা করতো না। তো এই বিষয়টা সবাইকে আর কি এই বৃদ্ধ লোকটা বলে দিত সব সময়। তো এই জন্য আর কি কেউ রাত্রিকালীন সময় করে ওই দিক দিয়ে যাইতো না। তো একদিন হঠাৎ করে রাত্রিকালীন সময় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই বাবু ভাই আবার বাজারের দিকে গেছে, তখন 6টা মানে বিকেলের দিকে উনি গেছে, মানে আস্তে আস্তে ওনার রাত হয়ে গেছে, প্রায় 11:30 নাগাদ বাজে তখন। তো উনি আবার রাস্তা ঘুরে না আসে উনি আবার ভাবলো যে কবরস্থানের পাশ দিয়ে চলে যাব, কি আর হবে, বৃষ্টি বা এরকম বাতাস হালকা উঠছে আর কি এরকম। তো তিনি এরকম দেখে উনি আবার সাথে সাথে ওই কবরস্থানের পাশে যে রাস্তাটা যে দিক দিয়ে আসা লাগে, ওই বাবু ভাই আবার ওই দিক দিয়ে আসতেছে। তো যখন উনি আসতেছে, ওনার মানে একটু আসার পর ওনার মনে পড়ছিল যে বৃদ্ধ লোকরা বলছিল যে রাত্রিকালীন সময় দিক দিয়ে আসতে মানা করছে। তো মনে পড়ার পর উনি আবার সাথে সাথে একটু জোরে হাঁটতেছে, দ্রুত চলে যাবে, বৃষ্টি আসতেছে। তো যখন ওই কবরের পাশাপাশি চলে গেছে, উনি আবার হঠাৎ করে থেমে গেল। থেমে যে উনি দেখতে পাচ্ছে যে কবরস্থানের পাশে, একটা কবরের পাশে একটা হেরিকেন চলতেছে। তো যখন হেরিকেনটা দেখতে পেয়ে উনি আবার ভয় পাচ্ছে যে এখানে কি হচ্ছে, হেরিকেন কেন। তো
তো যখন হেরিকেন দেখছে, দেখার পর উনি ওইরকম দেখার পর উনি আবার সাথে সাথে উনি আবার ভাবতেছে যে হয়তো কেউ বা কবর জিয়ারত করতে আসছে রাত্রিকালীন সময়ে। মনে আবার ভয়ও যে এত রাতে কে কবরস্থান জিয়ারত করতে আসবে কবর। উনি আবার ভাবলো যে কবর হয়তো কেউ জিয়ারত করতে আসছে। তো এটা কথা ভেবে উনি আবার হাঁটা শুরু করলো। তো হাঁটা যখন শুরু করলো তখন হালকা বাতাস শুরু হয়ে গেছে। তো যখন বাতাস শুরু হয়ে গেছে, হালকা বাতাস, এই বাতাসে মানে উনি যত দূর হাঁটতেছে দেখতেছে যে বাতাসটা একটু বাড়তেছে। তো কিছু দূর কবরস্থানের পাশাপাশি যখন চলে আসছে, উনি আবার দেখতে পাচ্ছে যে কবরস্থানের থেকে যে কবরে লাইটটা ছিল, মানে হেরিকেনটা ছিল, ওই কবরে হেরিকেনটা নাই। হেরিকেনটা আর কি এ কবর থেকে ও কবর মানে চলাফেরা করতেছে একাই একাই। তো এই বিষয়টা দেখে এই বাবু ভাই ভয়ে অবস্থা খারাপ, যে একটা কবরস্থানে মানে লাইট মানে হেরিকেনটা কিভাবে চলতে পারে, এটা কথা ভাবতেছে। যখন ভাবতেছে এই কথাটা, ভাবার পর উনি এবার কবরের স্থানের পাশে চলে গেছে। যাওয়ার পর উনি মানে শুনতে পাচ্ছে যে চাপা কণ্ঠস্বরে কেউ কান্না করতেছে। তো তখন দেখতেছে যে কেউ কান্না করতেছে, এই কান্নার আওয়াজটা ভেসে আসতেছে। এই কান্নার আওয়াজ যখন ভেসে আসতেছে তখন তারা প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছে যে এখানে কান্নার আওয়াজ আবার আসবে কোথা থেকে। উনি আবার এটা ভাবতেছে। এই কান্নার আওয়াজ যখন পাইলো, পাওয়ার পর উনি মানে দৌড় দেবে, তখন একটু জোরে হাঁটতেছে, দৌড় না দিয়ে জোরে হাঁটতেছে। তো এই জোরে হাঁটার সময় উনি আবার খেয়াল করতেছে যে ওনার পিছন থেকে কেউ হয়তো, যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির যে কাদা মাটির থেকে মানুষ কাঁচা রাস্তায় যে কাদা, এই কাদার উপর দিয়ে কেউ হাঁটতেছে আস্তে আস্তে। তো উনি এই জিনিসটা অনুভব করতে পারছে যে কেউ হাঁটতেছে। তো যখন এরকম করে অনুভব করতেছে তখন উনি আবার সাথে সাথে পিছন ফিরে তাকাতে চাচ্ছে। তো পরবর্তীতে তিনি পিছন ফিরে তাকায় সাহস করে। তো যখনই পিছন ফিরে তাকানোর পর উনি দেখতে পেল যে একটা সাদা কাপড় পরা লোক, মানে অচেনা লোক দাঁড়িয়ে আছে। এই লোকটার মুখটা স্পষ্ট কোনোভাবেই দেখা যাচ্ছে না, মুখটা একদম অন্ধকার। এটা দেখে বাবু ভাইয়ের গায়ের লোম দাঁড়িয়ে গেছে। সে সাথে সাথে এমন প্রচণ্ড পরিমাণে জোরে দৌড় দেয়। তো যত দূরে দৌড় দিচ্ছে, উনি দৌড়াইতে আছে, উনি এবার খেয়াল করতেছে যে ওই হাঁটার আওয়াজটা অতটাই ওনার কাছাকাছি চলে আসতেছে। মানে ভাবতেছে ওনার ঘাড়ে, মানে ওনার পিছনেই আর কি লোকটা আছে, ওনাকে ধরে ফেলবে, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। তো যখন এরকম সিচুয়েশনে গেল, যাওয়ার পর এই বাবু ভাই এই সিচুয়েশন থেকে উনি কাছাকাছি, যখন ওনার কাছাকাছি যে এরকম মানে দেখতেছে যে ওই আওয়াজটা আসতেছে, এটা আস্তে আস্তে উনি এবার তাদের গ্রামের যে মসজিদ ছিল, এই মসজিদের পাশে চলে গেছে। যাওয়ার পর ওইখানেই সে হঠাৎ করে ওইখানে মানে পড়ে যে অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যায়, সেদিন ওইখানে পড়ে থাকে। তারপর পরের দিন সকালবেলা ওই মসজিদে যখন মুয়াজ্জিন নামাজ পড়তে যায়, যে দেখে যে উনি অচেতন অবস্থায় পড়ে আছে। তো তিনাকে কয়েকজন মুসল্লি সহ ওনার জ্ঞান ফেরা হয়। জ্ঞান ফেরার পর এই বাবু ভাই যে কথাগুলো ওনাদের সাথে শেয়ার করে, যে এই কথাগুলো শোনার পর তাদের মানে এতটা পরিমাণের ভয়ে তাদের অবস্থাটা এতটা খারাপ হয়ে যাচ্ছে যা বলার বাইরে। কারণ তারা ভাবে নাই যে এরকম পরিস্থিতি কখনো ঘটবে বা কেউ হয়তো দেখতে পাবে এই জিনিসগুলো। একজন বৃদ্ধ লোক দেখছিল বিদায় উনি আর কি সবাইকে সতর্ক করছিল। তো এই বাবু ভাই যখন এই বিষয়টা দেখার পর পরে থেকে ওই কবরস্থানের পাশ দিয়ে কেউ যাওয়ার দুঃসাহসও করে না। আর এই বাবু ভাইয়ের অবস্থা দিন দিন মানে তার অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। উনি ভয়, একটা মানুষের ভিতরে একটা ভয় থাকে বেশ কয়েকদিন। তো এই পরবর্তীতে তারা গ্রামবাসীর লোক জানতে পারে যে এই কবরস্থানে সেদিন বৃষ্টি হওয়ার পর এই কবরস্থানে একটা পুরাতন কবর ভেঙে যায় এবং কবরটাতে পানি জমে যায়, মানে ভেঙে গেছে একদম, পানি ডুবে। তো পরবর্তীতে তারা এই কবরস্থানটায় ওই যে কবরটা ভেঙে গেছে ওই কবরে আর কি মাটি দেয়। মাটি দেওয়ার পর
তো পরবর্তীতেও এই বাবু ভাই যখন সুস্থ হচ্ছে না, ভয়, একটা মানুষের ভিতরে যখন একটা ভয় কাজ করে, তখন তার অবস্থাটা খুবই খারাপ হয়ে যায় দিন দিন। তো মসজিদের ইমাম সাহেব আবার ওনাকে কয়েকটা আমল দেয়, যে এই আমলগুলো করবেন এবং আপনি সূরা কেরাত পড়বেন প্রতিনিয়তই, যাতে করে আপনার আর কোনো ভয় বা এরকম কিছু লাগবে না। তো একটু সাহস দিয়ে দেয় ইমাম সাহেব। আর পরবর্তীতে উনি ওই বাবু ভাই তো ওই কবরস্থানের পাশ দিয়ে কখনো যাই নাই। আর যারা যারা এরা মানে তাদের গ্রামে ছিল, তারা বেশ কয়েক মানে ওদিক দিয়ে যদি কেউ রাত্রিকালীন সময় আসতো, তারাও মাঝে মধ্যে আর কি শুনতে পেত যে কেউ হয়তো কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। এই চাপাকণ্ঠ কান্নার আওয়াজ ভেসে আসতেছে কবরস্থান থেকে। যখনই এরকম কবরস্থান থেকে কান্নার আওয়াজ ভেসে আসে, তখন ওই পাশ দিয়ে আর কেউ হলেও মানে ঘুরেও তাকায় না, কারণ এই বাবু ভাইয়ের মতো যদি কোনো দশা হয়ে যায়। এই জন্য পরবর্তীতে ওই কবরস্থানের পাশে কেউ রাত্রিকালীন সময় যায় না। তো মোটামুটি কিছুদিন পর এইরকম চলতে চলতে কয়েক মাস পর এরকম যখন কান্নার আওয়াজটা শুনতে পায় না, পরবর্তীতে এই কবরস্থানের পাশ দিয়ে এখন পর্যন্ত কেউ যায় না, যেটা আর কি বাবু ভাই আমাকে বলছে। সেই ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আর পরবর্তীতে বাবু ভাই আমলগুলো করার পর সে সুস্থ হয় এবং তার আর কোনো ক্ষতি হয় নাই। সো এটাই ছিল ঘটনা রাসেল ভাই। আর লিসেনাররা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আপনাদের ঘটনাটি কীরকম লাগবে। এই ঘটনাটা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে আমার বিশেষ কৃতজ্ঞতা পোষণ করতে যাচ্ছি, কারণ এই ঘটনাটি আমাদেরকে পাঠানো হয়েছে আমেরিকার ফ্লোরিডা থেকে, এবং এত দূর পর্যন্ত বাংলা ভাষাভাষী মানুষের কাছে ভূত নাইটকে আপনারাই পৌঁছে দিয়েছেন। যারা ফেসবুকে লাইভ অডিও স্ট্রিমিং শুনে থাকেন, তারা শেয়ার করে থাকেন, এবং সেখান থেকে সারা পৃথিবীময় বাংলা ভাষাভাষী যে মানুষরা রয়েছেন তারা কিন্তু এই অনুষ্ঠানটা শুনছেন এবং ভালোবাসছেন। সেজন্য আপনাদের কাছে বরাবরের মতো আমি আবারও কৃতজ্ঞ। ঘটনাটি আমাদেরকে পাঠানো হয়েছে আমেরিকার ফ্লোরিডা থেকে, এবং ঘটনাটি পাঠিয়েছেন মেহেরিন জামান। আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। হ্যালো মিস্টার শফিন, হোপ ইউ আর ডুইং ওয়েল। আমার নাম মেহেরিন জামান। আমিও আমার পরিবার বর্তমানে ফ্লোরিডাতে আছি। আমার স্বামী একটা প্রাইভেট ফার্মে আইটি ডিপার্টমেন্টে কাজ করেন। কিছুদিন আগে ওর একজন কলিগ এবং তার স্ত্রী ও 2 ছেলে আমাদের বাড়িতে আসেন। যেহেতু আমরা বাঙালি, তাই আড্ডার মধ্যে ভূত প্রেতের কথা না উঠলে আড্ডাটা জমে না বললেই চলে। ডিনারের পর সবাই আমরা একসাথে বসে গল্প করছিলাম। আমি প্রথম কথাটা তুলেছিলাম। আমার স্বামীর কলিগকে জিজ্ঞেস করলাম ওনারা ভূতে বিশ্বাস করেন কিনা। স্বাভাবিকভাবেই আমেরিকানরা আমাদের মতো অতটাও ভূতে বিশ্বাস করে না, কিন্তু এই লোকটাকে দেখলাম সাথে সাথে জবাব দিল, ইয়েস, আই ডু বিলিভ ইন স্পিরিটস। কেন জিজ্ঞেস করাতেই তিনি আমাকে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করেন। সেটাই আপনাকে লিখে পাঠাচ্ছি। ঘটনাটি পড়ে শোনালে অনেক খুশি হব। 2015 সালের কথা। আমরা তখন ফ্লোরিডায় নতুন এসেছি। আলাবামার কাছে একটা বাড়ি ভাড়া নিয়ে সেখানেই 2 ছেলে আর স্ত্রীকে নিয়ে থাকতাম। বাড়িটাতে বেশ কয়েকদিন কাটানোর পর আমাদের 5 বছর বয়সী বড় ছেলে বেশ অদ্ভুত আচরণ করতে শুরু করে। প্রায় এক অদ্ভুত ভঙ্গিতে ও আমাদেরকে বলে, আমি তোমাদেরকে মেরে ফেলব। ছুরি দিয়ে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করত। আমাদের ছোট ছেলের বয়স তখন 2 বছর। একদিন দুপুরে আমার স্ত্রী যখন কিচেনে, তখন হঠাৎ ছোট বাচ্চাটার কান্নার আওয়াজে সে দৌড়ে ঘরে গিয়ে দেখে আমার বড় ছেলে হাতে ছুরি নিয়ে ছোট বাচ্চাকে মারার চেষ্টা করছে। সেদিনই আমরা তাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কিছু কড়া ডোজের ঔষধ দেন। আমার যদিও এত ছোট বাচ্চাকে এই ঔষধ দেওয়াতে মত ছিল না, তবে আমরা নিরুপায় ছিলাম। এরপর আরেকদিন কথা, আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছি। আমার স্ত্রী বাড়িঘর গোছাচ্ছেন। কিচেনে চুলায় ডিম সিদ্ধ দেয়া ছিল আর চুলায় আরেক চুলায় গরম পানি দেয়া ছিল। হঠাৎ আমার বড় ছেলে রান্নাঘর থেকে গরম পানির হাঁড়ি নিয়ে ওর ছোট ভাইয়ের উপরে ঠেলে দেয়। ওর গায়ের চামড়া অনেকটা পুড়ে যায়। হসপিটালাইজড করতে হয় ওকে। এই ঘটনার পরে আমরা একটা মানসিক ডাক্তারের পরামর্শে কিছুদিনের জন্য ওকে একটা মানসিক হাসপাতালে রেখে আসি, যেন এমন অদ্ভুত আর ভয়ানক আচরণ ও না করে। এর কিছুদিন পরে ওকে যখন আমরা বাড়িতে ফিরিয়ে আনা হলো, তখন ও জানায় ওকে নাকি অনেক লম্বা, হাতে মুখে রক্তে ভরা একটা লোক ফ্লোরের নিচে থেকে উঠে এসে শিকল দিয়ে বেঁধে নিয়ে যেতে চাইত। আর আরেকটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, পুরো বাড়িটাতে 4টে ঘরের মধ্যে ওর ঘরটা অদ্ভুত রকমের ঠান্ডা থাকতো সবসময়। ও
বাড়িতে ফেরার পর 2 দিন থেকেই আবারও সেই অদ্ভুত আচরণ করতে শুরু করে। একদিন আমার স্ত্রী ঘুমোচ্ছিল, ঘুম ভেঙে চোখ খুলে তাকাতেই দেখে আমাদের বড় ছেলে হাতে ছুরি নিয়ে ওর মায়ের বুকের উপরে বসে আছে। ও তখন এক ঝটকায় ওকে বুকের উপর থেকে সরিয়ে সেখান থেকে সরে আসে। আমরা অনেক চেষ্টা করার পরেও কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। দিন দিন যেন আমাদের ছেলেটা পাগল হয়ে যাচ্ছিল। এই ঘটনার আগে অবধি আমরা কোনো ঈশ্বরে বিশ্বাস করতাম না। এক প্রতিবেশীর পরামর্শে আমরা চার্চে যাই, সেখানকার ফাদারের সাথে কথা বলে কিছু নথিপত্র নিয়ে আসি। সেগুলো পাঠ করে ঘর শুদ্ধির কথা বলেন ফাদার। আমরা যখন পাক পবিত্র হয়ে সেই লাইনগুলো পড়ছিলাম আর ঘরে পবিত্র পানি ছেটাচ্ছিলাম, ঠিক তখন আমার বড় ছেলে জোরে জোরে চিৎকার করছিল। আমরা দ্রুত কাজ শেষ করে ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে ওর। ও তখন জানায় আমরা যখনই যিশুর নাম নিচ্ছিলাম তখনই নাকি সেই লম্বা দেহে রক্তাক্ত লোকটা চিৎকার করছিল আর ওর শরীরে শিকল দিয়ে আঘাত করছিল। এই ঘটনার পরে আমরা ওই বাড়ি ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাই। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। আমাদের ধারণা ওই বাড়িটাতেই খারাপ কোনো কিছু ছিল, যার কারণে আমাদের ছেলে এরকম আজব আচরণ করত। এবং সবকিছু মিলিয়ে আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তবে এখন সবকিছু ঠিকঠাক আছে। শাফিন ভাই, দিস ওয়াজ আওয়ার স্টোরি, হোপ ইউ উইল লাইক ইট। ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, শুভেচ্ছা রইল। ঘটনাটি আমাদেরকে আমেরিকার ফ্লোরিডা থেকে পাঠিয়েছেন মেহেরিন জামান। আমাদের সাথে শেয়ার করেছেন মনসুর উদ্দিন সংযুক্ত আরব আমিরাত থেকে, এবং তিনি কোনো একটি জায়গায় বসবাস করেন। স্পেসিফিক লোকেশন তিনি দিতে যাচ্ছেন না, মানে নির্দিষ্ট লোকেশন তিনি দিতে চাচ্ছেন না। তবে যেখানে তিনি যে প্রভিন্সে বা যেখানে তিনি বসবাস করেন সেই জায়গাটা ডেভেলপিং একটা জায়গা, সেটা আবার উন্নতি হচ্ছে সেই জায়গায়। এবং অনেক আমাদের দেশি মানুষ, বাংলাদেশি মানুষ এবং অন্যান্য আমাদের সাউথ এশিয়ানরা বসবাস করেন সেখানে। বেশ অনেক রকম কাজই করেন তারা, বিভিন্ন রকম প্রফেশনের সাথে যুক্ত। তো আমাদের মনসুর সাহেব তিনিও একটা দোকানে চাকরি করেন সেখানে, এবং তার থাকার জন্য যে জায়গাটা সেটা খুব একটু ডিফারেন্ট। তিনি বলেছেন তিনি যেখানে থাকেন সেই জায়গাটা বেশ অনুন্নত বলতে হচ্ছে অনেক প্রাচীন একটা জায়গা। এই জায়গা সম্পর্কে তিনি যে গ্রামটার কথা বলছেন যেখানে তিনি থাকেন, এটা একটা গ্রাম অ্যাকচুয়ালি বা বসতি। যেখানে তিনি থাকেন সেই জায়গাটা নাকি একসময় অ্যাবান্ডন হয়ে গিয়েছিল। অ্যাবান্ডন মানে মানুষজন চলে গিয়েছিল এখান থেকে। সেখানকার মানুষজন নাকি চলে গিয়েছিল অনেকটাই। আমাদের দেশে যেমন আমরা শুনি যে বিভিন্ন রকমের রোগ বালাইয়ের ভয়ে আমাদের দেশে কিন্তু একটা সময় গ্রাম থেকে মানুষ সরে যেত। যখন একটা রোগ দেখা দিয়েছে, রোগের জন্য মানুষ চলে যেত। এবং সেই আমাদের দেশের গ্রামের যেই ঘটনাটা প্রচলিত ছিল সে কিন্তু বেশ অন্যরকম, যে সেই রোগকে নাকি দেখতে পেত গ্রামের মানুষরা। দেখা যেত ভর দুপুরে কেউ দেখেছে এরকম দাঁড়িয়ে আছে কেউ, এবং এরকম মুখে কাপড় টানা বা এরকম কিছু। আবার অনেকে দেখেছে তাদের ছাদের উপরে এরকম অনেক কিছু শুনতে পেত। এবং এই রোগ দেখা থেকে যেই রোগের দেখা পেত তাদেরই নাকি সে অসুখ হতো, এবং পরবর্তীতে গ্রাম উজাড় হয়ে যেত। আমাদের দেশে সাধারণত এরকম ঘটনা প্রচলিত আছে যে মানুষ সামনের দরজা দিয়েও পলাতো না, বাসার পেছন থেকে শীত কেটে বেরিয়ে যেত আমাদের দেশের মানুষ এই অসুখের ভয়ে। তো সেরকমই একটা কারণে নাকি সেই জায়গায়, যেই জায়গায় মনসুর সাহেবরা থাকেন বা মনসুর ভাইরা থাকেন, সেই জায়গায় নাকি এরকম কিছু ব্যাপার ঘটেছিল অনেক আগে। এবং সেখানকার গ্রামের মানুষরা সেই রোগ এবং এই জিনের ভয়ে তারা ওখান থেকে চলে যায়। তারপর নাকি অনেক বছর এটা এইরকমই খালি পড়ে আছে, এবং বেশ পুরনো বাড়ি এবং কোরাল এবং মাটি ইত্যাদি দিয়ে তৈরি করা বাড়িগুলো। আর এরকম স্ট্রাকচারের অনেকগুলো বাড়িঘর নিয়ে কিন্তু এই গ্রামটা বেশ বড় একটা গ্রাম, অ্যাবান্ডন, এবং তার মধ্যে বিভিন্ন গলি আছে। গলিগুলো একদম মানে নীরব নিথর এরকম থাকে। আর মনসুর ভাইদের যে থাকার জায়গা, তারা যেখানে ভাড়া থাকে, তারা কিন্তু এই যে গ্রামটার পরেই কয়েকটা ব্লক পরেই থাকেন, এবং সেটাও অনেক পুরনো একটা জায়গা, বেশ পুরনো। এবং এটা মনে হয় গ্রামেরই একটা কাইন্ড অফ লাইক এক্সটেনশন, মানে সেখানেও ওই গ্রামেরই হয়তো কিছু অংশ থেকেই এই বাসাটা নেওয়া। বেশ পুরনো বাড়ি এবং বেশ অল্প ভাড়ায় মনসুর ভাইরা এটা পাইছেন, এবং এই কারণেই তারা সেই বাসাটা নিয়েছেন। এবং মনসুর ভাইয়ের কাছে এটা ব্যাপার মনে হয় না। তার বাসা থেকে তার কাজের দূরত্ব আধা ঘন্টা 35 মিনিটের মতো। হেঁটে গেলে, বাইসাইকেলে গেলে আরো অল্প সময় তিনি আসতে পারেন। তার বাইসাইকেল একটা আছে। তো তিনি কখনো হেঁটে আসেন, কখনো বাইসাইকেলে আসেন, এবং তিনি এটাই সবচেয়ে বেশি পছন্দ করেছেন যে তার কাজের থেকে খুব অল্প দূরত্বেই বাসাটা।
তো যাই হোক, তিনি ভয় পান না। মনসুর ভাই ওখানে আসেন, রাতের বেলায় আসেন, কাজ শেষ করে তার স্টোর বন্ধ করে যখন আসেন রাত হয়ে যায়। বেশিরভাগ সময়ই তিনি সাইকেল নিয়ে আসেন, অনেক সময় সাইকেল ছাড়াও হেঁটে হেঁটে আসেন। তো যখন সাইকেল ছাড়া হেঁটে আসেন তখন একটু অস্বস্তি লাগে তার কাছে, মনে হয় যে কেমন জানি, কারণ তিনি ওখানে শুনছেন যে মানুষজন নাকি অনেক কিছু দেখছে। এটা উনি ওই যে ওখানকার যারা লোকাল মানুষ আছে আশেপাশে, যারা অন্য আরব আছে যারা, তাদের কাছ থেকে শুনছেন যে ওইখানে নাকি মানুষজন এরকম দেখছে যে কিছু পোড়ায় খাচ্ছে। হ্যাঁ, মানে এরকম ঘটনা তিনি শুনছেন যে দেখছে যে ওই গ্রামের এই পাশে যে আগুন জ্বলতেছে। তা আগুন জ্বলা দেখে মানুষজন নাকি সামনে গেছে, যে দেখে যে ওইখানে মানে মানুষজন মনে হয় বারবিকিউ করতেছে এরকম। তো কাছে যে কিউরিয়াস মানুষ তাকাইছে, তাকায় দেখে যে মানে ওই যেখানে পোড়াচ্ছে সেই জায়গাটা, সেটা একটা উদ্ভট কিছু পোড়াচ্ছে, এবং যারা তাকাইছে তারা দেখতে বিভৎস চেহারা। হ্যাঁ, মানে এরকম এর দেখছে মানুষ, এবং ওই গ্রামের মধ্যে নাকি আগুন দৌড়াদৌড়ি করতে দেখছে মানুষ, যে আগুনের তলায় দিক দিয়ে যাচ্ছে গলিগালার ভেতর দিয়ে, এবং বাড়ি ঘরের সামনে দাঁড়ায় দাও দাও করে চলতেছে। তো এগুলো মানুষ দেখছে অনবরত, এবং অনেককে দেখা গেছে যে থাপ্পড় দিচ্ছে, এটাও শুনছে। তো মনসুর ভাই এটা নিয়ে খুব একটা কেয়ার করতো না, কারণ তিনি গ্রামের ছেলে, বাংলাদেশের, এবং তিনি অসংখ্য রাত গ্রামে চলাফেরা করছেন। সেখানে তিনি হেঁটে চলাফেরা করছেন, মোটরসাইকেল চালাইছেন, সাইকেল চালাইছেন, এগুলো তার কাছে কোনো কিছু মনে হয় না, বা দুদু প্রান্তর। এবং তিনি এই ভূতের ঘটনা বা ইত্যাদি ইত্যাদি নাকি অনেক আগের থেকে শোনেন। তো রেডিওতে যখন হতো তখন থেকেই শুনতেন। তো তার খুব ইন্টারেস্ট ছিল, এবং এইসব কারণে তিনি অনেক জায়গায় বসে বসে শুনতেন। তো সেরকম তিনি মানে কিছু এক্সপিরিয়েন্স করেন নাই তখন পর্যন্ত, এই ঘটনাটা বলার আগ পর্যন্ত। তো তিনি এরকম যেতেন আসতেন, এবং রাতের বেলা তিনি যখন দেখতেন যে চাঁদ উঠছে, তিনি ওই গ্রামের পাশ দিয়ে, তার আশা পড়তো কিন্তু গ্রামের একদম পাশ দিয়ে, তো তিনি ওই গ্রামের পাশ দিয়ে আসার সময় তিনি খেয়াল করতেন আর ভাবতেন যে এখানে কারা থাকতো, কেমন মানুষ, এরকম ধুধু করে কেন, ধুধু হয়ে আছে। তিনি মাঝে মাঝে ভাবতেন যে তার গ্রামের কিছু বন্ধু বান্ধব আছে, তাদের পেলে তিনি ওখানে বসে ওখানে মানে টাইম কাটাইতেন, পার্টি করতেন, এরকম। এগুলো তিনি ভাবতে ভাবতে জানো দিক দিয়ে। তো ওরকম কিছু দেখেন না, এবং তার বেশ ভালো লাগে, বেশ মানে অন্যরকম লাগে। তো একদিনকার ঘটনা, যেটা ঘটার পর থেকে মনসুর ভাইয়ের এই চিন্তা ভাবনার মধ্যে একটা পরিবর্তন চলে আসে। সেটা হচ্ছে মনসুর ভাই ওই দিন তার ওখানে কাজের মধ্যে বেশ ব্যস্ততা ছিল। তো মোটামুটি সেই ব্যস্ততাতে মানে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগছে কাজের জায়গাটা, বেশ করে নিজেও বেশ হয়ে গেছেন আর কি, টায়ার্ড হয়ে গেছেন, কঠিন অবস্থা। তো তিনি বাজারও করছেন, তার বাসায় ওই দিন রান্না বাড়ার জন্য বাজার করা দরকার, বাজার করছেন। বাজার করে তিনি সেগুলো পলিথিনে ভরছেন। ভরে তিনি যখন সাইকেলটা নিছেন, তার সাইকেল নিয়ে আসবেন, তখন দেখেন যে ওই সাইকেলের চাক্কা হয়ে গেছে, লিক হয়ে গেছে, মানে পাম্প নাই সাইকেলের। তো চিন্তা করলেন যে এটা তখন আর কোনো গুড না, এটা নিলে মানে এটাও টানা লাগবে আমার। তো তিনি ওই স্টোরের মধ্যে, দোকানের মধ্যে সাইকেলটা ঢুকায় রেখে লক করেন। একটু নিজের প্রতি নিজে বিরক্ত ফিল করতেছেন, কারণ সারাদিন কষ্ট করছেন, কাজ করছেন, সারা শরীরটা মনে হচ্ছে নোংরা, তাকে যেতে হবে আবার। আর যেখানে তিনি তাদের যে থাকার জায়গা, ওখানেও মানে যে বাথরুমটা হচ্ছে বাইরে, যেখানে গোসল করতে হয়, বাইরে একটা জায়গায় আলাদাভাবে বাথরুম করা, তো এই করতে হবে তাকে ওখানে। এগুলা তার কাছে মনে হচ্ছে যে একটা মানে পেইন, মনে হচ্ছে কোনো মতে যে এদের পড়ে থাকতে পারতো, আবার এই বাজারটা হাতে করে নিতে হবে। ওই বাজারের মধ্যে রান্নার জন্য ওনাদের যে ফ্রোজেন মাছ ছিল, সেগুলো প্যাকেট করে রাখা, ভেতরে ওইটা ভরে নিছেন। নিয়ে তিনি তার স্টোর ক্লোজিং এর সময় ক্লোজ করে তিনি বেরিয়েছেন আর কি। তো ওনার সাথে ওইখানে আরেকটা ছেলে ক্লোজিং করে কেরালার। তো দুজনে মিলে ক্লোজিং করে উনি বেরিয়েছেন, বের হয়ে হাঁটা দিচ্ছেন। তো ছেলেটা তার সাথে কিছু দূর পর্যন্ত আসছে, হেঁটে আবার বলতেছে যে তার বাসা আরেক জায়গায়, সে চলে গেছে হেঁটে আরেক জায়গা দিয়ে। আর মনসুর ভাই হেঁটে হেঁটে আসতেছেন। তো আসতেছেন, তার কাছে বেশ ভালোই লাগতেছে, কারণ না গরম না ঠান্ডা, এরকম একটা আবহাওয়া, এবং রাতের বেলা একটু ঠান্ডাই একটু বেশি পড়ে যায়। এরকম ধরে মূল রাস্তা ধরে হাঁটতে তো তারপরে যেতে গলিতে ঢুকলেন তিনি। এখান থেকে কিন্তু গলি দিয়ে ঢুকে তারপরে তার ঢুকতে হবে সেই যে ওই তার অঞ্চল, ওখানে সেই গ্রামের পাশে রাস্তা দিয়ে তাকে যেতে হবে। তো তিনি যাচ্ছেন, হাতের মধ্যে যেহেতু বোঝা একটু অন্যরকম লাগতেছে, মানে একটু কষ্ট লাগতেছে হাতের মধ্যে, কারণ এই বারবার হাত বদল করেন, এই হাত থেকে ওই হাতে নেন। এর মাছের ব্লক কতগুলা ভিতরে, আর টুকিটাকি আরো কিছু জিনিস আছে, এটা ফ্রোজেন ফিশের ব্লক। তো এগুলা তিনি এক হাত থেকে আরেক হাতে নেন, আবার হাঁটতেছেন আর যাচ্ছেন। তো এক সময় তিনি ওই গ্রামের পাশ দিয়ে আসলেন আর কি, এসে তিনি যাচ্ছেন। তো কি জন্য জানি তার কাছে মনে হলো যে এই পাশে একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে তিনি সবসময় খেয়াল করছেন, তো কখনো যান নাই। তিনি খেয়াল করছেন যে তিনি যদি এখানে একটা গলি দিয়ে গিয়ে ওই গ্রামের ঘরবাড়ির ভেতর দিয়ে একটা জায়গা আছে গলি, তিনি ওইটা দেখছেন আগে, যে এই গলি দিয়ে যদি যে তিনি বা দিয়ে কেটে ডান দিক দিয়ে বেরোলে একদম কিন্তু তার বাসার পাশের অংশটাতে যে তিনি উঠবেন। তার কাছে হঠাৎ মনে হলো যে আমি এই শর্টকাটটা নেই। এই চিন্তা করে তিনি হেঁটে ওই গলিতে ঢুকে গেলেন। ঢুকছেন,
রাতের বেলা কিন্তু এখন কিন্তু এইখানে কিন্তু কোনো ল্যাম্পপোস্ট নাই, অন্ধকার, কিন্তু শুধু চাঁদের আলোতে ওই জায়গাটা আলোকিত হয়ে আছে। তো আকাশে চাঁদের আলো, এই চাঁদের আলোটা পুরো যখন একটা জায়গায় পড়ছে, কিন্তু ওই জায়গায় মানুষ নাই, শুধু ঘর বিভিন্ন, মানে আপনি বুঝতেছেন ঘর, এবং খুব পুরনো পুরনো ঘর, এবং আপনি জানেন যে একসময় মানুষ থাকতো, মানুষ এই জায়গাগুলো ভূতের ভয়ে অ্যাবান্ডন করে চলে গেছে। তখন কিন্তু আপনার কাছে আরো বেশি ভীতিকর মনে হবে। তো মনসুর ভাইয়ের কাছে হঠাৎ করে এরকম দেখার পরে মনে হতেছে যে হতে পারে, তার কাছে একটু ভয় লাগতেছে, মনে মনে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা মাথায় উকি দিতেছে। তো তিনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে বাঁয়ে তাকান, দেখেন যে ঘরগুলা দরজাগুলা খাখা করতেছে, দরজা নাই ওইটাতে, মানে দরজা নাই, জানালা নাই, পাল্লা নাই, পুরা খাখা করতেছে। আবার কয়েকটার মধ্যে এরকম দরজা জানলা আছেও। তো তিনি আরো সামনে গেলেন, একই অবস্থা, এবং তিনি একবারে দেখলেন যে কয়েকটা ঘর এরকম লাইন দেয়া। তো যখন তিনি এরকম হেঁটে হেঁটে বেরোচ্ছেন, তো মোটামুটি কিন্তু ওই অংশটা পার করে ফেলছেন, এবার আরেকটা টার্ন নিয়ে যে ঢুকছেন, এই জায়গায় এরকম আরো কতগুলা ঘর, তো আর ডান দিকে কতগুলা ঘর আছে এই পাশে এরকম, তো তিনি মাঝখান দিয়ে চলে যাচ্ছেন। তো তিনি একটা ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দেখতেছেন ওই ঘরের মধ্যে মানে দরজা ছিল এক সময়, কিন্তু দরজাটা জরা চিহ্ন খোলা। এটা কেমন যেন বলছে বাড়ি খাচ্ছে, ঠাস 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 করে। তো মনসুর ভাই বোঝার চেষ্টা করলেন যে বাতাস নাই, মানে ওরকম বাতাস নেই, হালকা মৃদুমন্দ বাতাস তো লাগতেছে গায়ে। এই ঠাস 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 শব্দটা কেমন হইতেছে, ভাঙা দরজার বাড়ি খাওয়ার, কিন্তু বাতাস নাই। তো তিনি একবার ভাবলেন এখানে কি মানুষ থাকতেছে কেউ। পরে চিন্তা করলেন, আরে মানুষ থাকলে দেন বাতি জাতি জ্বলবে, আর একটা ঘরে কি মানুষ থাকবে, থাকলে তো আরো মানে কয়েকটা ঘর থাকবে আশেপাশে, এইভাবে তো একটা ঘরের মধ্যে মানুষ উঠে না। আর এই দরজাটা ঠাস 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 একটা রিদমিক ভাবে বাড়ি খাইতেছে কেন। তো একটু ভয় পেয়েছে কিন্তু মঞ্জুর ভাই, একবার তার মনে হলো যে উনি ঘুরে চলে যাক, ওই ঘরটার সামনে যাওয়ার সাহস হইতেছে না তার, ঘরটা কেমন যেন একটু এক্সটেন্ডেড সামনের দিকে বাড়ানো। তার কাছে মনে হলো যে একবার তিনি ঘুরে চলে যায় ওদিক দিয়ে, এবার চিন্তা করতেছে। আবার কি মনে করলো যে এতদূর রাস্তা আসছে, এই শর্টকাটটা কাটানোর জন্য আমি আর ঘুরে চলে যাবো ওদিক দিয়ে, এই চিন্তা করতে করতে তিনি যা থাকে কপালে মনে করে হাঁটা দিলেন সামনে। তো সে হেঁটে ওই ঘরের কাজ দিয়ে গেছেন, মানে জাস্ট দরজার প্যারালালি আসছেন, তিনি কিন্তু ওই বাড়ি খাওয়ার শব্দটা শুনতেছিলেন। ঠিক যখন দরজার পাশে আসছেন, হঠাৎ করে মনে হলো যে বাড়ি খাওয়ার শব্দটা বন্ধ হয়ে গেল। তিনি নিজের অজান্তেই, একবার চাইতেছিলেন তাকাবেন না দরজার দিকে, নিজের অজান্তেই দরজার দিকে তাকাচ্ছেন। তখন তার কাছে মনে হলো ভিতরে বসে কেউ নিঃশ্বাস ফেলতেছে জোরে। নিঃশ্বাসটা কেমন, হাঁপানি রোগী যেভাবে মানুষ নিঃশ্বাস ছাড়ে, অনেক কষ্ট করে করে নিঃশ্বাস নেয়, সেরকম, মানে জোরে জোরে হাঁপানি রোগী যেরকম দেয় নিঃশ্বাস নেয় সেরকম, মানে খুব মানে বেশি রকমের যারা শ্বাসকষ্ট হলে যেরকম করতেছে, ওরকম করে কেউ নিঃশ্বাস নিতেছে। কেন জানি শব্দটা শুনে প্রচন্ড ভয় পেয়ে গেছে মনসুর ভাই, তিনি মানে কেঁপে উঠছেন কাইন্ড অফ। তো তিনি তাড়াতাড়ি পার হইতে গেছেন। তো এই সময় তার নজরে পড়ছে, ও চাঁদের আলো পড়ছে যে অন্ধকারের মধ্যে মনে হলো দুইটা চোখ, মানে পুরা অন্ধকার ঘরের মধ্যে দুইটা চোখ শুধু। তারপর ওই ফিগারটা সামনে আসলো আরো। তো তিনি দেখতেছে একটা ছালার মতো পরা, মানে ছালা যেরকম হয়, ছালার রং যেরকম আর কি, টেন কালার টাইপের এরকম দিয়ে, মাথার উপরে চোখের দুই পাশ দিয়ে উপর দিয়ে এরকম মাথায় ঘোমটার মতো দেওয়া একটা মহিলার মতো চেহারা, কিন্তু মহিলা কিনা তিনি বলতে পারবেন না, কারণ চোখ দুইটার জন্য আর কিছু দেখা যাচ্ছে না, কতগুলো চুল বের হয়েছে। একটা হাত বাড়লো সামনে, তার সামনে এক হাত বাড়াই দিল, এবং হাতটা একদম শীর্ণ, মনে হচ্ছে কঙ্কালের উপরে কেউ কালো চামড়া দিয়ে যদি পেঁচায় দেয় যেরকম হবে সেরকম। হাতের নখগুলো সুচালো, একদম পাখির নখের মতো এরকম, তার সামনে এরকম বাড়াই দিল, দিয়ে একটা কণ্ঠ শুনলো তিনি, একেবারে অ্যারাবিকে বলল তাকে, তিনি এমন ভাবে বললো, মানে এই কণ্ঠটা তার কাছে মনে হয় নাই কোনো মানুষের কণ্ঠ হতে পারে। অবশ্যই নারী টাইপের কণ্ঠ, কিন্তু ভয়ঙ্কর, মানে যেটা বলছে তার মানে মাছ দেয় আমাকে এরকম। তো মনসুর ভাই ভয়ের চোটে কেঁপে উঠছে। তিনি ছোটবেলায় গ্রামে এরকম অনেক ঘটনা শুনছেন যে মাছ চায়, এবং নাকি কণ্ঠে বলে মাছ দিয়ে এরকম এরকম এসে, এমনকি ওই যে আমি বললাম যে আমি শুনছিলাম যে অস্ট্রেলিয়ার মতো দেশে নাকি বাংলায় বোঝে মাছ দিয়ে। তো এইভাবে তার কাছে বলছে অ্যারাবিকে, তো উনি তো আরবি বুঝতেন যেহেতু কাজ করেন দোকানে। তো ভয়ে তিনি থরথর করে কেঁপে উঠছেন। কেঁপে উঠে তিনি চিন্তা করলেন যে এখান থেকে মানে কিছু তো একটা করা লাগবে না। হাতটা সামনে দেখতেছেন তিনি, তার একটু সামনে। তিনি তাড়াতাড়ি তার ব্যাগের ভিতর থেকে মাছের একটা ব্লক নিয়ে ওই দিয়ে দিচ্ছেন, খেয়াল করেন নাই কিছু, ওইটা ওই হাতের মধ্যে দিচ্ছেন। দেওয়ার পরে উনি দিচ্ছেন দৌড়, মানে মাছটা ওইটা দিয়েই, বাকি ব্যাগটা কিন্তু পুরোটা দেন না, আরো 2-3টা ব্লক অন্য মাছ ছিল তার, দৌড় দিচ্ছেন তিনি। ওইখান থেকে দৌড় দিয়েছেন তিনি, পিছনে ওই যে শব্দটা আরো লাউডলি শুনলেন, মনে হলো ওই লাউডলি শ্বাস টানতে টানতে তার পিছনে কেউ আসতেছে।
মনসুর ভাই দৌড়াইছেন, মানে একেবারে প্রাণপণে দৌড়াইছেন। দৌড়াইতে দৌড়াইতে তিনি একেবারে তাদের ওই গলির শেষ মাথা দিয়ে বেরোয় তার বাসার কাছে চলে আসছেন। বাসার কাছে এসে তার বাসার সামনে যে গলিটা ওইটাতে ঢুকছেন। অনেকটা বাংলাদেশে থাকে না, মানে ওই যে অনেক ঘর বাড়ি থাকলে দেখা যায় অনেকটা এরকম বিভিন্ন বাসার পেছন দিয়ে যায় ওইরকম আর কি। তো ঢুকে একেবারে যখন বাসার সামনে চলে আসেন, তিনি দেখতেছেন তার বাসায় বাতি জ্বলতেছে। তখন তিনি বুঝলেন যে বাসায় মানুষ আছে, বাকি যে 2জন রুমমেট আছে এদের মধ্যে কেউ আছে আর কি। তিনি একটা দরজার কাছে যে হাঁপাইতে 2 হাত দিয়ে হাঁটু ধরে তিনি ডাক দিচ্ছেন তার রুমমেটের নাম ধরে। তো 2বার ডাকার পরে একজন আসলো। কি হয়েছে ভাই? ও ভাই যে ঘটনা হয়েছে বলে তিনি ওই মাছের প্যাকেটটা দিয়ে বলে রাখেন, মানে ভয়ঙ্কর ঘটনা ঘটছে। কি ঘটছে দাঁড়ান পরে বলতেছি। তো কিছুক্ষণ তিনি জিরায় তিনি বললেন যে দাঁড়ান আমি আগে গোসল করে আসি ভাই, অনেক নোংরা লাগতেছে নিজেরে বলে তিনি ওই তার ওখান থেকে টাওয়েলারি নিয়ে চলে গেলেন তাদের যে গোসলখানার মধ্যে। কিন্তু ভয় লাগতেছে, তিনি যা দেখছেন বা শুনছেন তার ভয় লাগতেছে। তিনি চাচ্ছেন যে একটু গোসল টোসল করে, যেরকম লাগতেছে তার কাছে নিজেকে মানে অপবিত্র ময়লা লাগতেছে। তো তিনি ঢুকলেন গোসলখানায়, ওখানে বাতি জ্বেলে। এখন মজার ব্যাপার হচ্ছে তাদের গোসলখানার পেছনে ছিল খেজুর গাছ বেশ খানিকটা এই সাইডে, আর গোসলখানার উপরে যে শেডটা দেওয়া ওইটা কিন্তু ওই যে ক্যারোগেটেড টিন প্লাস্টিক টাইপের একটা মোটা দিয়ে শেড দেওয়া, ওইটা কিন্তু পাকা করা ছাদ না। তো তিনি জাস্ট মানে পানি অন করছেন, গোসল করবেন। এই সময় মনে হলো যে তার এই যে গোসলখানার ছাদের মধ্যে কিছু একটা দিম করে পড়লো একেবারে জোরে। এরকম সাধারণত সাউন্ড হয় যে বড় কোনো বিড়াল টিড়াল এসে যদি পড়ে সেরকম একটা সাউন্ড, হ্যাঁ এরকম। আর খুব অস্পষ্টভাবে ভাঙা নারীর গলায় জানি কি বললো এখানে, এবং তার যে ওই যে গোসলখানার যে দরজাটা ছিল দরজাটার মধ্যে জোরে মনে হলো কেউ একটা থাম করে মারলো, এবং সাথে মানে হাতে নখ থাকলে যেরকম স্ক্র্যাচ করে যায় সেরকম শব্দ হলো। তো মনসুর ভাই তো প্রচন্ড ভয় পেয়ে গেছে, মানে সে জাস্ট পানি অন করে গায়ে একটু ঢালছিল পানি, ভয়ে মানে ওখান থেকে বেরোবে কিনা তাও বুঝতেছে না, আবার ওখানে থাকতেও পারতেছে না ভয়ের চোটে। তো তিনি তাড়াতাড়ি মুখে ওই অবস্থায় তিনি মনে মনে দোয়া পড়া শুরু করলেন, এবং কোনো মতে গায়ে পানি ঢেলে তিনি বেরোনোর প্রিপারেশন নিলেন। আর তার কাছে মনে হচ্ছে যে তার এই গোসলখানার আশপাশে ওই খারাপ জিনিসটা আছে। তো তিনি কোনো মতে যে লুঙ্গি, শুকনা লুঙ্গি পরে ভিজা লুঙ্গি হাতে নিছে, কাঁধের মধ্যে তিনি ওই টাওয়াল যেটা ছিল ওইটা নিয়ে দরজা খুললেন এবং দোয়া পড়তেছেন না, দরজা খুললেন। তারপর দোয়া পড়তে পড়তে তিনি ডাক দিলেন রুমমেটের নাম ধরে ডাক দিলেন। তো রুমমেট একটু পরে বের হয়ে আসলো এখান থেকে। তার আসলে কি হয়েছে তিনি বললেন যে ভাই আমার সাথে চলেন বলে রুমমেট তাকে নিয়ে গেল ওইখানে রুমে। তো ঢুকে তিনি তাড়াতাড়ি রুমমেটকে বললেন যে ভাই এইখানে ভাই ভয়ঙ্কর অবস্থা। বলে কি? বলে যে এরকম আজকে দেখছি, একটু আগে আমার সাথে এরকম হলো। তো রুমমেট শুনে বললো যে আসলে তো ওই জায়গা সম্বন্ধে অনেক কথা শোনা যায়, যদিও আমরা দেখি না, কিন্তু মানুষজন তো বলে, হ্যাঁ মানুষজনের কাছে অনেক এরকম কথা ওই জায়গা সম্বন্ধে প্রচলিত আছে, কি করবেন? তো বলে যে এই তো বলে যে আপনারা মনে হয় ভয় দেখাইছে বা কিছু বা সেই তো যাক আমি দোয়া পড়ে দিই, আপনারে ফু দিয়ে দিই। তো তাদের আরেক রুমমেটও আসলো একটু পরে, আসার পর সে শুনেও বললো যে যাক রাত্রেবেলা দোয়া দুরুদ পড়েই করবো। তো ওই দিন 3 জনে মিলে তারা গেছে রান্না করতে রান্নাঘরে, কারণ রাতের বেলা তো 3 জনে মিলে রান্না করতে গেছে। বাকি যে মাছে ওই যে ব্যাগ নিয়ে আসছিল তাদের আরো কয়েকটা ব্লক ছিল, সেগুলা তাদের ফ্রিজে রাখছে, আর ওই একটা মাছের ব্লক বের করে তারা রান্না করতে গেছে। তো রান্না করতে যাওয়ার সময় তারা শুনতেছে তাদের যে রান্নাঘরের পিছনে ভয়ঙ্কর ভাবে বিড়াল ডাকতেছে, মানে বিড়ালের মানে ভয়ঙ্কর ডাক, মানে সাধারণ ভাবে ডাকে না, বিড়াল রাগ করলে যেভাবে ডাকে সেইভাবে ডাকতেছে, মানে একদম অন্যরকম কণ্ঠ। তো তখন ওই মনসুর ভাই বলল রুমমেটকে যে ভাই এই বুঝছেন এটা কিন্তু স্বাভাবিক না, এটা স্বাভাবিক কোনো বিড়ালের ডাক না। তো তখন রুমমেট বললো যে ভাই রান্না শেষ হইলে আমরা কয়েকটা পিস ওখানে রাখা শুনে যে বাইরে যে খেজুর গাছের গোড়ায়। তো বললো যে আচ্ছা ঠিক আছে। তো তার আরেক রুমমেট বললো ভাই রান্না শেষ হওয়ার কারণ তো আর লাগবো কেন, আপনি এমনি রেখে আসেন। যে তখন বললো যে এটা একটা ব্লক দিছি, মনসুর ভাই বলছে ব্লক দিছি, তারপরে তো তার ইউনিটে নাই, সে তাই সেরকম ডাকতেছে, সে সবই চাইছিল আপনার কাছে, মানে কি করবেন, দোয়া পড়েন, দোয়া পড়ে আসেন আমরা যে রেখে আসি। তো তারা ওই মাছগুলা তখন কেবল জাস্ট ভাজি করছিল, সেখান থেকে তারা 2 পিস মাছ নিয়ে ওখানে রেখে আসার পরে তারা ভিতরে ঢুকছে এবং দোয়া পড়তেছিল। তো যাক দোয়া পড়তে পড়তে ওই সময় বিড়াল কিন্তু তারপরও ডাকাডাকি করছে অনেকক্ষণ।
তো পরদিন যে দেখে যে ওই মাছের টুকরা নাই কিন্তু ওইখানে। তারা পরদিন দেখছে রাতের বেলা, তাদের কাছে অনেক ভয় লাগছে, শুইতে মনে হচ্ছে যেরকম। তো মনসুর ভাই এরপর থেকে আর ওই রাত্রেবেলা আসতেন না একলা একলা। মনসুর ভাই ওই যে তার রুমমেট যে অন্য একজন আছে তার সাথে আগে যোগাযোগ করতেন, করে তার সাথে মিট করতেন, তারপর দুইজন মিলে আসতেন ওখান দিয়ে। আর ওই শর্টকাট রাস্তা নেওয়ার তো প্রশ্নই আসে না, ওদিক দিয়ে আর আসতেন না তিনি। তো এরপর আর ওরকম ভয় পান নাই এরকম। তবে তিনি শুনছেন যে ওইখানে আরেক বাঙালি ভাই আছে, তারা থাকেন একটা বাসায় এরকম তাদের মতোই। তো ওই বাসায় নাকি তাদেরকে ওই বলছে, প্রায় এসে বলে যেখান থেকে ভাগ, মানে আরবি ভাষা, আরবিতে বলে তাদেরকে এখান থেকে ভাগ বলে ক্যাক 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 করে হাসে বাসার পিছনে। ঠিক তাদের বাসার পিছনে হাঁটাহাঁটি করে আর বলে, প্রায় এরকম শুনে, এখান থেকে ভাগ বলে ক্যাক 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 করে হাসে। এবং অনেক সময় জানালা নক করে যায় বাসার। তো প্রথম প্রথম তারা ভাবতো যে এটা মনে হয় কোনো এর আরব বা কেউ এখানকার লোকাল কেউ বা কোনো বেদুইন টাইপের মানুষ করে আর কি। তো তারা এটা করার জন্য তারা যেরকম 4 জন থাকে, তারা 4 জনই একসাথে বেরোইছে এরকম শুনে একদিন। কেউ নাই বাসার আশেপাশে, কিচ্ছু নাই, মানে কোনো মানুষজন কিচ্ছু নাই, জায়গা বাসা খালি, মানে চারিপাশ খালি খা খা করতেছে। এবং তারা যখন আবার ঘরে ঢুকছে সাথে সাথে তাদের জানলার মধ্যে নক করছে। তো এটা ওই ওখানে শুনছে অন্য বাঙালির, এবং আরো টুকিটাকি এরকম এক্সপিরিয়েন্স নাকি অনেকেই পাইছে। তো যেটা মূলত তারা জানতে পারে সেটা তো বাঙালিদের কাছ থেকে জানতে পারে, অথবা কখনো যদি ইন্ডিয়ান বা পাকিস্তানি কেউ শেয়ার করে তাদের কাছ থেকে। মোট কথা টুকিটাকি ছোটখাটো গল্প তারা শুনছেন। বাট আবার অনেকে ব্যাপার আছে যে অনেকে নাকি এটা স্বীকারই করে না। অনেক বাঙালি ভাই আছে, তাদের সাথে কথা বলছে, তারা বলে যে না ভাই আমরা কিছু দেখি নাই এই সেই। যাই হোক, মনসুর ভাইয়ের কথা হচ্ছে, ভাই এটা সবাই যে এরকম এক্সপিরিয়েন্স করবে এমন তো কোনো কথা নাই। যে কোনো মানুষ দেখতে পারে, যে কোনো মানুষেরই একটা এক্সপিরিয়েন্স হতে পারে। তো যার হয় সেই বুঝে জিনিসটা কতটা ভয়ের। মনসুর ভাই এই ঘটনাটা পাঠালো আমাদের সাথে, এবং তিনি বলছেন যে ভবিষ্যতে যদি তিনি আরো কিছু এক্সপিরিয়েন্স করেন সেটাও জানাবেন। আর তিনি এখনো চেষ্টা করতেছেন যে একটা মানে কারো কাছ থেকে এরকম আরো এক্সপিরিয়েন্স নেয়ার। তো তিনি বলেছেন যে যদি সেরকম এক্সপিরিয়েন্স তিনি গ্যাদার করতে পারেন অন্যদের কাছ থেকে, তাহলে তিনি আবার শেয়ার করবেন। যাই হোক, এখন চলে যাব আরো একটি ঘটনায়। আমি চলে যাবো কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটি ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আর আপনাদেরকে রিকোয়েস্ট করে যাবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার চলে এলাম অদ্ভুত উড়িতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। যে এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন বকুল হাসান, নবাবগঞ্জের কোন একটি গ্রাম থেকে। এবং তিনি তার নিজের জীবনের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন আজ থেকে বছর 5 আগে, যেটি ঘটে গিয়েছিল তার সাথে। আমি চলে যাচ্ছি বকুলের শেয়ার করা ঘটনায়। বকুল তখন এসএসসি পরীক্ষা দিয়েছে এবং বকুলের বেশ সুন্দর একটা সময় কাটছে, ফ্রি টাইম। সে তার চাচাতো ভাই সবার সাথে মানে সময় কাটাচ্ছিল আড্ডা দিয়ে, এবং বেশ ভালোই কাটছিল। বিকেলবেলা গিয়ে সে ওখানে ফুটবল খেলে, তাদের ওখানে মাঠ আছে, মাঠে ফুটবল খেলে। সন্ধ্যার সময় সে তার বন্ধুদের সাথে গল্পগুজব করে, আবার চলে আসে। তার চাচার একটা দোকান ছিল, দোকানটা খুব সুন্দর একটা জায়গায়, মানে 3 রাস্তার মোড়ে, মানে রাস্তার ডানে এদিক দিয়ে চলে গেছে সোজা, আর ডান দিক দিয়ে চলে গেছে, মানে একটা 3 রাস্তার মোড়। এবং সেখানে একটা গাছ আছে বড়, সে গাছের নিচে হচ্ছে বকুলের কাকার দোকান। এবং সেখান থেকে খুব কাছাকাছি কিন্তু বেশ নদী, ওখানে নদী আছে, এবং আরো সামনে চলে গেলে কবরস্থান আছে। তো এই বকুলের চাচার দোকানে অনেক মানুষ গ্রামের থামতো, ওখানে চা খেত এবং অনেক কিছু সেখানে পাওয়া যেত আর কি। এবং গ্রামের অনেক মানুষ এখানে আসতো আর কি। তো বকুল এই ঘুরে ফিরে শেষ পর্যন্ত বাসায় ফেরার আগে কাকার দোকানে যেত, গিয়ে সে একটা আড্ডা দিত চাচার সাথে। অনেক সময় চাচাতো ভাই থাকতো, তাদের সাথে আড্ডা দিত, দিয়ে তারপরে বাসা আসতো। তো খুব ভালোই তার সময় কাটতেছে বকুলের। তো ওই সময় একদিনের কথা, সেই দিন বৃষ্টি হচ্ছে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বকুল সারাদিন বাসায় থাকতে থাকতে বেশ বোর্ড হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই। তো বিকেলের দিকে সে বেরোলো, তখন বৃষ্টিটা, ওই ঝিরঝিরি বৃষ্টিটাই একটু কমে আসছে, শুধু আকাশ মেঘলা, আবহাওয়াটা থম মেরে আছে। তো সে হাঁটতে হাঁটতে চলে গেল যে বন্ধুরা যেখানে খেলা করতো সেখানে। তো হেঁটে গিয়ে দেখতেছে যে হ্যাঁ, ওই যে ভিজা একটা মাঠ, ওটার মধ্যেই বন্ধুরা ফুটবল খেলতেছে। তো বকুল চিন্তা করলো, নেমে যাই, খেলি ওদের সাথে, কি আছে জীবনে, কাদা টাদা একটু লাগলে লাগুক, কি অবস্থা। তো বকুল নেমে গেল ওইখানে, নেমে গিয়ে বন্ধুদের সাথে ফুটবল খেললো। তো ওদের মধ্যে ফ্রেন্ড একজন মানে কিক করছিল, তার বন্ধুরা বল কিক করছিল। তো সেইটা তারা যেখানে গোল পোস্ট বানাইছে ওইটা পার হয়ে পাশের অংশে ঢুকে গেছে, মানে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে একটা পাশের অংশ। এখন ওইখানে কিন্তু একটা কবরস্থান আছে পুরনো, তো বকুল নিজে গেল বলটা আনতে, দৌড় দিয়ে ওইদিকে। তো ঢুকে সে বলটা যখন পেলো, দেখলো যে বলটা বেশ খানিকটা ভিতরে ঢুকে গেছে। খুব জোরে শুট মারছিল তার ফ্রেন্ড। তো যে ওখানে ঢুকছে,
তো বলটা নিতে যে সে দেখতেছে যে কবর কয়েকটা এরকম রাখা, এবং কবরগুলো দেখে তার কাছে জানি কেমন জানি ওই দিন গাটা কেমন যেন ঝিমঝিম করে উঠছে, সামথিং, মানে সেটা এক্সপ্লেইন করতে পারে না, ঝিমঝিম করছে, তার মাথার মধ্যে কেমন ঝিনঝিন লাগতেছিল। আর তার কাছে কেন জানি মনে হচ্ছিল তার দিকে কেউ তাকায় আছে ওই জায়গা দিয়ে, মানে পাশ দিয়ে বাস ঝাড় হচ্ছে তো মনে হচ্ছে বাস ঝাড় থেকে কেউ তাকায় আছে। আর কেমন জানি একটা মানে থুম ধরা ওয়েদার, মানে বৃষ্টি হয়ে গেছে কেমন একটা অবস্থা। বকুল যে বলটা নিয়ে বাইরে আসে, আসার পরে তারা কিছুক্ষণ খেলে, কিন্তু বকুলের কাছে খুব একটা ভালো লাগতেছিল না। এর মধ্যে মাগরিবের আজান পড়ে যায়, সন্ধ্যা হয়েছে, তো বাসায় চলে আসবে বকুল। হেঁটে হেঁটে দুইটা বন্ধুর সাথে গল্প করতে করতে রাস্তায় উঠে, রাস্তা কিন্তু অন্ধকার, যেহেতু গ্রামের রাস্তা, কারণ ল্যাম্পপোস্ট নাই। তো বন্ধুর সাথে গল্প করে সে রওনা দেয়। তো চাচার দোকানে থামবে কিনা চিন্তা করতেছিল, তো এই গা ভিজে গেছে, একটু অস্বস্তি লাগতেছে। তো হাঁটতে হাঁটতে সে চাচার দোকানে চলে আসে, এসে দেখে তার চাচা বসে আছে। তো আসলে বলে, তুই আইসিস কোথেকে আইসিস? যে এরকম, তো ভিজা কেন? এই ফুটবল খেলছি, এই সেই। তুই দাঁড়া, আমার কাজ আছে ঘরে, তুই একটু থাক, দোকানে খারাপ, আমি আইতেছি, এই 10-15 মিনিটের মধ্যে আমি আইতেছি, থাক, তুই দেখ এখানে কেউ আসলে কিছু দিস। তো বকুলকে তিনি বসায় দেন দোকানের মধ্যে। বকুল ভিজা, কোনো মতে গামছা দিয়ে গা, ওখানে একটা গামছা ছিল, গামছা দিয়ে গা মুছে দোকানের মধ্যে ওইখানে সে বসে ক্যাশের ভিতরে। অস্বস্তি লাগতেছে, দোকানে কেউ নাই, একাই সে। তো সে নিজেই ওখানে চা হচ্ছিল, চা ঢেলে নিজে বানায়, নিজে খাইলো। তো চাচা মাঝে মাঝে তাকে এরকম রাখতো আর কি, মানে কোনো দরকার পড়লে, নিজেদের পারিবারিক দোকানই তো, বলতো যে দেখতে। বকুল ওই চা খাচ্ছে আর বসে আছে একলা একলা, কোনো কিছু করার নাই। তো দেখতেছে বাইরে, তো বৃষ্টি আবার ছিটছিট পড়া শুরু করছে বাইরে, আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু করছে। তো চিন্তা করলো যাবে কেমনে বাসায়। বাসায় যেতে গেলে চাচার দোকানের ওই যে ছাতি আছে, ছাতি নিয়ে যাবে, এই চিন্তা করতেছে। এই চিন্তা করতে করতেই ধুপ করে ইলেকট্রিসিটি চলে গেল, চারিদিক অন্ধকার, এমনি তো অন্ধকার, আরো অন্ধকার হয়ে গেল, মানে একেবারে মানে তার দোকানটাই অন্ধকার হয়ে গেছে, আর সামনে তো মানে বিশাল অবস্থা। তো সে চার্জ লাইট ছিল, চার্জ লাইটটা জ্বালায় বসে আছে। তো খানিকক্ষণ পর বকুল দেখতেছে যে কেউ যাওয়া আসা করতেছে না ওদিক দিয়ে, মানে পুরা রাস্তা কিন্তু খালি। অনেক সময় ওই দিক দিয়ে দেখা যাচ্ছে ওই যে যায়, ব্যাটারি চালিত গাড়ি যায়, কিছু যাচ্ছে না। তো বসে আছে, হঠাৎ দেখতেছে ওখান থেকে মনে হচ্ছে যে একটা মানে ইসের মতো আসতেছে, কয়েকজন মানুষ একসাথে, মানে আমরা মিছিল করে আসছে সেরকম কয়েকজন মানুষ। তো বকুল এখান থেকে খেয়াল করে দেখার চেষ্টা করতেছে যে কারা আসতেছে। তো তার দোকানের সামনে যে যখন যাচ্ছে, সে দেখতেছে একটা খাটিয়া। তো মানে যেমন মানুষ যেমন নিয়ে যায়, মৃত মানুষের বডি নিয়ে যায়, সেরকম একটা খাটিয়াতে করে নিয়ে যাচ্ছে, এবং একটা কড়া ঘ্রাণ আসছে কেমন জানি আতরের মতো। তো বকুল চিন্তা করলো যে গ্রামের কে মারা গেল, কে যাইতেছে, এরকম চিন্তা করতে করতে সে দেখার চেষ্টা করতেছে মানুষগুলো কে কে যাচ্ছে। তো এই সময় তার যে চার্জ লাইটটা ছিল, সেটা কেমন জানি মনে হলো যে একটু ডিম হয়ে যায়, মানে পেট পেট করে নিভে গেল চার্জ লাইটটা, অন্ধকার হয়ে গেল দোকানের ভিতরে। শুধু তার যে ওখানে কেটলির পাশে যে রাখা আছে, ওখান থেকে ধোঁয়া উঠতেছে, এতটুকু বোঝা যাচ্ছে। আর না মানে কোনো কিছু বোঝার উপায় নেই। তার যে কেরোসিনের যে স্টোভটা, ওইটা মনে হালকা ভাবে জ্বলতেছিল, এইটা গরম রাখার জন্য, কেটলিটাকে গরম রাখার জন্য, এতটুকুই বোঝা যাচ্ছে। আর অন্ধকার। সে ওই যে মিছিলটার দিকে দেখার চেষ্টা করলো যে খাটিয়ে নিয়ে যারা যাচ্ছে, কাউকে সে চিনতে পারছে, কিন্তু বেশ একটু লম্বা লম্বা মন হইতেছে মানুষগুলারে। এবং হেঁটে তারা ঢুকলো কি তার ডান দিক দিয়ে, ওই যে সে যে খেলার মাঠ থেকে আসছে ওইদিকে গেল। তো মনে হইতেছে যে ওই খেলার মাঠের কাছে যে কবরস্থানটা, ওইখানেই যাচ্ছে। তো বকুলের কেমন জানি একটু অস্বস্তি লাগা শুরু করলো, মানে মানুষগুলো দেখে, লম্বা লম্বা মানুষ, মানে সাধারণ মানুষের মতো লাগতেছে না দেখে, তো বেশি উঁচা। তো চিন্তা করলো এই পাগড়ি টাগড়ি পড়ছে দেখে মনে হইতেছে বকুলের কাছে মনে হলো। তো মানুষগুলো পার হয়ে গেল, হ্যাঁ, ওই খাটিয়ে নিয়ে সামনে চলে গেল। তো বকুল দেখতেছে আর কেউ নাই। একটু পরে সে দেখলো কোত্থেকে জানি ভোজবাজির মতো একটা লোক এসে তার দোকানের সামনে দাঁড়াইলো। এখন লোকটাকে যে দেখতেছে সাদা রঙের একটা কাপড় পরা, সাদা রঙের কাপড় প্যাচ দিয়ে কেমনে করে জানি পরছে, আর কোনো কাপড় মনে হয় শরীরের মধ্যে নাই, সাদা রঙের কাপড়টাকে প্যাচ দিয়ে পরছে। এবং লোকটার মাথায় লম্বা লম্বা চুলটা মানে বোঝা যাচ্ছে না এটা কি পুরুষ না নারী, কেমন জানি মানে মানে ঠিক ডিফাইন করার মতো না। আর বকুলকে বলল যে দে, কায়তন দে, চুন দে, সুই দে। এখন বকুল থতমত খেয়ে গেছে, তার কণ্ঠটাও কেমন জানি। তো বকুল মানে বোঝার চেষ্টা করতেছে কোথায় কি আছে। তো সে জানে যে তার কাকা কায়তন বিক্রি করে, কায়তন মানে কালো সুতা, এটাও যে তাদের ক্যাশ বাক্সের নিচে থাকতো। তো সে কিছু না বুঝেই সে আস্তে করে তার ওই ক্যাশ বাক্সের নিচে ওখানে হাত দিয়েছে, দেখলো যে এরকম হ্যাঁ একটা কাগজের মোটা ইসের সাথে কায়তন পেঁচানো, এরকম মোটা রোল। তো সে জিজ্ঞেস করতেছে কত দূর লাগবে, ওই লোকটা জিজ্ঞেস করতেছে কত দূর লাগবো। লোকটা বলতে দে দে। তো তিনি বলতে কত দূর লাগবো, দে 3 গজ দে। তো সে বকুল টেনে টেনে ওই, এবং কণ্ঠটা অন্যরকম, যে চাচ্ছে তার কণ্ঠটাই কেমন জানি পুরুষালীও না নারীর মতো না। তো সে বকুল টেনে টেনে ওরকম 3 গজের মতো, মানে সে একটা হিসাব আছে তাদের ওখানে, বের করে সে কাটছে কায়তন। তারপর সুই দে,
তো সে তাকায় দেখলো যে ওই কাইতনের পাশে এই শুয়েরই রাখা, তো ওখান থেকে বের করে সে শুয়েও দিছে তাকে, আর চুন দে। তো তখন ওই সামনে পানের যে চুন সেটাও সে এরকমই করে, কিন্তু সে দেখতেছে যে পানের যেইটা তার চাচা কিন্তু দিয়ে রাখছে, কাপড় দিয়ে ভিজে একটা গামছার মতো ঢেকে দিচ্ছে পুরো জিনিসটা, সেটা সরায় মানে দ্যাটস মিন লাইক ক্লোজ হয়ে গেলে যেটা হয়, যেটা বিক্রি হয় না, সে ওখান থেকে বের করে চুন দিল। এখন বকুলের কিছু জিনিস জানা নাই তার কাকা কখন কিভাবে কি বিক্রি করে, তো সে মোটামুটি দাম জানতো। তো সে ওই লোকটা বলছে, লোকটা তার কাছে এরকম করে একটা 100 টাকার নোট ফেলে দিয়ে হেঁটে চলে গেল যেদিকে ওই যে একটু আগে যে মিছিলটা গেছে সেদিকে চলে গেল। তো বকুল বোঝার চেষ্টা করছে লোকটা কে এবং এরকম উদ্ভট কেন, সাদা একটা কাপড় পেঁচানো শরীরে, এবং বকুলের থেকে জিনিসগুলো নিয়ে চলেছে 100 টাকার নোট। বকুল দেখতেছে 100 টাকার নোটটা কচকচ করতেছে, একদম মানে কচকচ একটা নোট। তো সে যে ওই টাকাটাকে ক্যাশে রাখছে, ক্যাশে রাখার সাথে সাথে বকুলের মনে হলো তার গালের মধ্যে চড়াস করে একটা চড় পড়লো। এই চড়টা মানে বকুল মানে মাথায় এরকম জোরে চড় সে কখনো খায় নাই, এবং এই চড়ের জন্য সে পড়ে গেছে, একদম কাউন্টারের পাশে পড়ে গেছে। পড়ে গিয়ে তার মনে হুঁশ সে হারায় ফেলছে, এবং মানে তার মাথার মধ্যে ভৌ ভৌ করতেছে, তার কাছে খেয়াল নাই। তো একটু পরেই সে তার চাচার কণ্ঠ শুনলো, তার চাচা দৌড় দিয়ে আসতেছে, এই বকুল, ঠিক আছে কি রে তোর কি, এগুলো বলতে বলতে চাচা আসছে। তখন দেখলো মানে সে তার চোখের সামনে বুঝতে পারতেছে বকুলের কিন্তু এমন একটা অবস্থা, সে পুরোপুরি বেহুশ হয় নাই, আবার একটু সেন্সও তার আছে। সে বুঝতে পারলো যে তার যে চার্জার লাইট ছিল সেটা জ্বলে উঠছে, পুরা মানে ফুল দমে এটা জ্বলে উঠছে, আলো চোখের সামনে আলো পড়ছে। তো তার কাকার কণ্ঠ শুনতেছে, তো চাচা এসে বলতেছে, কিরে কিরে তোর কি হয়েছে রে, তোর কি অবস্থা, বলে টেনে তুললো। তোলার পর দেখতেছে যে বকুলের গালের মধ্যে ফর্সা ছিল, যে এরকম আঙ্গুলের দাগ এরকম মানে ইসের। তার চাচা বলতে তোর মারছে কে, এই সে জিজ্ঞেস করতেছে। তো বকুল কিছু বলতে পারতেছে না, সে অনেকটা হয়ে গেছে, বাকশূন্য হয়ে গেছে। তো চাচা খুব ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি ওর বকুলটা একটু পানি টানি লাগাই দিয়ে সে বসায়, বলতেছে কি হয়েছে রে বাবা, মাথায় হাত টাত বুলাই টুলাই দিয়ে এরকম। এর মধ্যে বেশ খানিকক্ষণ পর কারেন্ট চলে আসছে, তো বকুলটা শোয়া রাখছে তার চাচা, এবং সে তখন ওই ফোন করতেছে আর কি বাড়িতে তার বকুলদের বাসায়। ফোন করার পর বকুলের বাবারে বললো যে তুই দোকানে আয়। কি হয়েছে, তো চাচা তো বড় আর কি, তার বাবাকে বলছে দোকানে আয়। তো বকুলের বাবা আসলো, বললো যে কি হয়েছে ছেলে এরকম অবস্থা। তো তখন বকুলরা তার বাপ জিজ্ঞেস করতেছে কি হয়েছে। তো বকুল কিছুটা মানে ধাতস্থ হয়েছে, তখন একটু একটু করে বলতেছে যে এরকম এরকম জিনিস। তো তার বাপ তো ভয় পেয়ে গেল। তার কাকা বলে, হ্যাঁ রে কি করছিস তুই এই যে সন্ধ্যার পরে এখানে আমরা বেচি না, জানোস না আমরা দোকানের মধ্যে কাইতন সুই চুন কিছুই বেচি না, এগুলা নিষেধ। আমগো এখানে এগুলা মানে আছে, খারাপ জিনিস আছে যেগুলা জিনের কারবার হয়, এগুলা বেচলে রাত্রেবেলা, এইগুলাতে জাদুটোনা করে, এগুলাতে অনেক কিছু, এগুলো বেচি না আমরা রাত্রেবেলা। আর তুই যে বর্ণনা দিলি তো খুব ভয় পাইছে। তো তাড়াতাড়ি তারা ওই টাকাটা যে রাখছিল ক্যাশ থেকে, তার চাচা ছিল খুবই কুসংস্কারাচ্ছন্ন, তিনি ওই টাকা ওখান থেকে তাড়াতাড়ি সরাই ফেলতেন, সরাই ফেলে টাকার দিকেই তাকায় আছেন তিনি, এই টাকাটা কোত্থেকে আসলো কিরকম কি, টাকাটাকে তার কাছে মনে হইতেছে অন্য কিছু। তো তিনি তাড়াতাড়ি বকুলের আব্বাকে বললেন যে তুই তোর পোলারে নিয়ে যা হুজুরতে ঝাড়ায় তারপরে বাসায় নে, আর আমিও আইতাছি, আমি দেখি একটু খবর নেবো যে এখানে কারে নিচে দাফন করতে, দেখি কি অবস্থা কি, আর এটার ঘটনা কি, এগুলো দেখি, দোকানটাও তাড়াতাড়ি বন্ধ করে দেবো আজকে, কি হলো যা তাড়াতাড়ি যাবো বকুল নিয়ে। তো বকুলের বাবা বকুলকে নিয়ে ওখান থেকে হাঁটা দিল। বকুল মনে হলো একটা ঘোরের মধ্যে আছে, তার সেন্স ওরকম নাই, বাবা যেভাবে নিয়ে যাচ্ছে সেভাবে যাচ্ছে রাস্তার মধ্যে দিয়ে, তার কাছে মনে হইতেছে যে সারা পৃথিবীটা ঘুরতেছে কেমন জানি। তো বকুলের বাবা তাকে মসজিদে নিয়ে গেল, তখন ঈশার নামাজ হইতেছে। তো বকুল তো আসলে তখন তার যেরকম অবস্থা নামাজ পড়ার মতো না, বকুলকে তার বাবা বসায় রেখে মসজিদের একটা কোনায় নিজে নামাজ পড়লেন। নামাজের পরে তিনি ওখানকার হুজুরের সাথে কথা বললেন যে এরকম এরকম ব্যাপার। তো হুজুর বকুলকে দেখলেন, দেখে বললেন যে এই ছেলের উল্টাপাল্টা জিনিস দেখছে, ওকে রুকাইয়া করতে হবে। তো মসজিদের মধ্যেই ওনাকে নিয়ে গেল একটা পাশে, হুজুরের রুমে নিয়ে গেল ওই সাইডে, মসজিদের বাইরে থেকে রুম ছিল, হুজুরের রুমে বসে সেখানে রুকাইয়া করলো। তখনই রুকাইয়া করার পরে বকুলের উপরেই নাকি ওটা আসছিল। তো মানে যে থাপ্পড় দিচ্ছে যেটা, সেটা একটা জিন, সে আসছে, এসে বলতেছে যে এই ছেলে ওইখানে তাবিজ করার জন্য, মানে ওই যে কুফরি করার জন্য এক এসে লোক চাইছে আর কি, খারাপ কুফরি করে আর কি, সে জিনিসপত্র চাইছে এবং ওই কোনো দামাদামি না করে জিনিসটা নিয়ে যায় আর কি। তো এই ছেলে দিছে এবং এটা দিয়ে একটা কুফরি করবে, এখানে আমাদের একটা দাফন হইতেছে, এবং এই আমাদের মধ্যে একটা বান্দার জন্য ওই এক কুফরিকারী সেই কাজ করতেছে, এবং এই ছেলেগুলা দিছে, এর জন্য তাকে রাগ করে মারছি। তো তখন হুজুর রাগ করছেন, রাগ করে বলতেছেন যে এরকম রাত্রেবেলা বেচার নিয়ম নেই, এইসব কুসংস্কারের কথা তোরা কে বলছে। হুজুর বলতেছে মানে এই জিনিস দিনেও বেচাতা রাতেও বেচাতা, এর মধ্যে কোনো রকমেরই নাই,
মানে কোনো রকমের ওই ভালো খারাপের কিছু নাই, ও এমনিও ব্যস্ত এমনিও ব্যস্ত, তুই কেন ওই ছেলেকে মারলি? মানে খুব হুজুর রাগ করছে। হুজুর নাকি ওই জিনকে তিনি হার্ট করতেছিলেন বিভিন্নভাবে, কালাম দিয়ে হার্ট করতেছিলেন। তিনি বললেন যে এগুলো কুসংস্কার, এগুলো বাজে জিনিস, এই জিনিসের সাথে ওটা কিছু সম্পর্ক না। এটা একটা কম বয়সী ছেলে, ও জানেও না ও কারে কি বেচতেছে, ও জানে। কেউ একটা ভালো জিনিস নিয়ে খারাপ কাজ করে, এটা কি তার দায়? ওই লোক কি করছে এটা তো তার দোষ, তুই পারলে তারে ঠেকা, তুই তারে ধর, তোদেরকে বান্ধে তো তারে ধর, তুই কেন এই ছেলেকে মারছিস? যাই হোক, বিভিন্ন করে তখন বলে যে একে ছেড়ে যাবি। তো তখন নাকি হুজুরের কথা, এবং হুজুর বিভিন্নভাবে সাহায্য করে সেই জিনকে তার থেকে ছাড়ানোর পরে বলে যে বাসায় নিয়ে যেতে, এবং বকুলকে সেবা শুশ্রূষা করে তার বাসায় নিয়ে, এবং আস্তে আস্তে তার এটা সে ঠিক হয়, তার এই যে সে যে আঘাত পাইছিল, ব্যথা পাইছিল, এটা তার ঠিক হয়। আর বকুলের চাচা খোঁজ খবর নিয়ে দেখে যে ওই দিন আসলে কোনো মানে দাফনের খবর নাই, এবং ওই কবরস্থানে কেউ খোঁড়াখুড়িও করে নাই, মানে ওখানে কোনো দাফন এমনি হয় নাই। তো তখন বুঝলো যে ওই যে হুজুর যে জিন আনছিল, জিন যে বলছে যে ওখানে জিনদের দাফন হইতেছিল কোনো একটা, এবং সেখানে ওই সেই কুফরিকারী আসছিল, সে এখানে কুফরি কালাম করার চেষ্টা করছিল, এই কারণে এই জিনিসটা হয়েছে আর কি। আর সম্ভবত বকুলের উপরে বলছে, বকুল পরবর্তীতে বলছে যে সে যে বল খেলতে যে বল আনতে গেছিল ওই জায়গায়, তো বলতেছে যে ওই সময়ও তার উপরে কোনো নজর পড়ছিল ঈদের আর কি, জিনদের নজর পড়ছিল। তো তখন নাকি তাকে ওই যে হয়তো দেখে রাখছে, আর এই আর কি পরবর্তীতে এই জিনিসগুলো ঘটছে। তো হুজুর নাকি বলছিল যে বকুলের চাচাকে মানে বলছিল যে আপনারা এগুলা বেচার মধ্যে যে এই যে রাতের বেলা এটা বেচা যাবে না, এরকম কোনো কথা কোথাও নাই, এগুলা বাজে কথা, এটা আসলে মানে সঠিক না। এটা এখন বানাইছে মানুষজন কোনো কারণে, এটা একটা কুসংস্কার হয়ে গেছে, এটা লালন করা ঠিক না, কুসংস্কার লালন করা কিন্তু খুব খারাপ জিনিস। তো তারপরও বকুলের চাচা ভয়ে তিনি কখনোই এগুলা বিক্রি করেন না রাতের বেলা, এবং আশেপাশের কোনো দোকানই এই জিনিসগুলো আর বিক্রি করে না রাতের বেলা। অনেক জায়গায় আসলে আমাদের দেশেও কিন্তু আমিও ছোটবেলায় দেখছি, আমি নিজেও ছোটবেলায় দেখছি, কোনো দোকানে গিয়ে হঠাৎ করে মানে ধরেন কেউ বলছে, মুরব্বী কেউ বলছে পান খাবে, বলছে যে বাবা একটা পান এনে দাও, তো সেই পান আনতে গেছি মুরব্বীর জন্য। তো যা আনার সময় যখন বলছি যে চুন না, দোকানি চুন দিতে চায় না, কেন আই ডোন্ট নো, দিস ইজ ভেরি স্ট্রেঞ্জ, দিতে চায় না তারা। এবং রাতের বেলা কোথাও কখনো কাইতন খুঁজতে গেলেও দিত না, নর সূচও বিক্রি করতো না। এটার পিছনে আসলে এই কুসংস্কারগুলো কাজ করে, আমি যেটা শুনেছি, এবং এই যে ঘটনা তো বকুলের ঘটনা তো যেটা শুনলাম বা জানলাম যে অনেকে নাকি এগুলো দিয়ে মানে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে, এর জন্য এই জিনিসগুলো রাতের বেলা তারা বিক্রি করে না। তো এই ছিল বকুলের ঘটনা, এবং আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। এরকম আমি কিন্তু শুনেছি কয়েক জায়গায় যে মানুষকে এরকম হার্ম করছে হঠাৎ করে। আমাকে সিফাতও বলছিল একটা ঘটনা এরকম, যে তার এক ভাই এরকম খাবার নিয়ে আসতেছিল, তাকে চড় মারছে সন্ধ্যার সময়। তো এরকম চড় মারার ব্যাপার কিন্তু বা ঘটনা কিন্তু আরো শুনছি আমি, এরকম এই সন্ধ্যার সময় ভাজা পোড়া খাচ্ছে, তখন এসে চড় দিচ্ছে এরকম, বা এরকম রাস্তায় পড়ে গেছে তখন চড় দিচ্ছে, এরকম তো শুনতাম। এবং আমি অনেক ছোটবেলায় মুরব্বীদের কাছে শুনছি, তারা বলতো যে বাইরে বসে, এখন যেমন আমরা বাইরে বসে সুন্দর মানে আউটসাইড রেস্টুরেন্ট, আমব্রেলা রেস্টুরেন্টের নিচে বসে আমরা খাওয়া দাওয়া করি সন্ধ্যার পরে, এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি। এটা কিন্তু একসময় মুরব্বীরা একদমই করতে দিতেন না, তারা কিন্তু একদমই নিষেধ করতেন। বাইরে বসে খেলে আমার মনে হচ্ছে আমার নানা রাগ করতেন, দূর থেকে চিৎকার করতেন দেখলে, মানে ভাজা পোড়া নিয়ে সন্ধ্যার সময় বসলে কোথাও একদম চিৎকার করতেন, তিনি দিতেন না। তো মুরব্বীদের যেটা কথা ছিল যে তারা বলতো যে এগুলো নাকি উপরি জিনিসের নজর পড়ে, উপরি জিনিস বলতে তারা ওই জিনের কথাই বোঝাইতো যে তাদের নজর পড়ে এইসব খাবারের উপরে, এবং এই কারণে নিষেধ করতেন। তো আমি জানি না ওখানে ওনাদের বিশ্বাসটা কিভাবে কাজ করছে, বাট আমি যতদূর জানি যে একটা আসলেই একটু ক্লোজ এনভায়রনমেন্টে খাওয়া দাওয়া করা উচিত, সুন্দর করে বসে বিসমিল্লাহ বলে মুখে নেওয়া উচিত। হ্যালো লিসনার, আসসালামু আলাইকুম। আজকে যে নতুন এপিসোডগুলো আপনাদের জন্য নিয়ে আসা হয়েছিল, সবগুলোই বাছাইকৃত এপিসোড। সো আপনাদের সুন্দর এপিসোডগুলো নিয়ে আসতেছি আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য। সো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আপনাদের কি রিলেটেড ঘটনাগুলো আপনাদের ভালো লাগে। তো আজকে যে গ্রামের কেন্দ্রিক ঘটনাগুলো ছিল, সবগুলোই আপনাদের জন্য আমি স্পেশাল ঘটনাগুলো নিয়ে এসেছিলাম।
তো এর পরবর্তীতে আমরা চেষ্টা করব আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর বাছাইকৃত ঘটনাগুলো নিয়ে আসার। তো এর পরবর্তীতে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কীরকম রিলেটেড ঘটনা চাই এবং আমরা সেই রিলেটেড ঘটনাগুলো হাজির করার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো ঘটনা থেকে থাকে, এরকম ভৌতিক বা কোনো ঘটনা থেকে থাকে, তাহলে আমাদের ইমেল সেকশনে জানাতে পারেন। আমরা আপনাদের এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা আপনাদের এই ঘটনাটি আমাদের চ্যানেলে পাবলিশ করবো ইনশাআল্লাহ। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এই পুরো সম্পূর্ণ এপিসোডগুলো শুনলেন। তো আজকের মতো এখানেই সমাপ্ত, আবার দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।